হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মাফিয়া জোন স্টোরি থেকে আমি শারমিন। আমাদের চ্যানেলের নিত্য নতুন মাফিয়া রোমান্টিক গল্প পেতে আমাদের মাফিয়া জোন স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। তো চলুন গল্পে ফেরা যাক। আজ আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। আমি তো মহা খুশি। আয়নার সামনে বসে সাজুগুজু করছি। এই নিয়ে 11টা বিয়ে ভেঙেছে, এবার একটা ভাঙলে আর চলবে না। তাই আজ যেভাবেই হোক আমাকে সুন্দর লাগতেই হবে। আমি নীল রঙের একটা শাড়ি পরেছি। আয়নায় নিজেকে ভালো করে দেখে নিচ্ছি। চুলের ভাঁজ ঠিক করছি, ঠোঁটে হালকা লিপস্টিক। মনে মনে ভাবছি আজ সব ঠিকঠাক হলে আমার জীবনের নতুন পথে যাবে। ঠিক তখনই মা রুমে ঢুকলো। সায়রা, কই রে তুই? মুখে হাসি টেনে বললাম, দেখো তো মা, কেমন লাগছে আমাকে। পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখলো, ভ্রুকুচকে তাকিয়ে বলল, আম্মু। এসব কি? এত সেজেগুজে আছিস কেন? অবাক হয়ে বললাম আমি। আজ আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে তাই। মা আমার মাথায় আলতো চাপ দিল, রাগী গলায় বলল, পাত্রপক্ষ আসবে বিকেলে, আর এখন সকাল 10টা বাজে। তাতে কি হয়েছে? সবকিছু আগে আগে করে রাখাই ভালো, বুঝলে। বিকেলে পাত্রপক্ষ এসেছে, কিন্তু আমি এখনো রুমে বসে আছি। কেউ ডাকছেই না। মানে বুঝলাম না, পাত্র কি আমাকে না দেখে বিয়ে করে ফেলবে? ঘরের ভিতর পায়চারি করছি আর মনে মনে বলছি, না আর পারবো না রুমে থাকতে। এবার রুম থেকে বের হয়ে কিচেনে গেলাম, কারণ পাত্রপক্ষের সামনে তো আর খালি হাতে যাওয়া যায় না। খুব যত্ন করে শরবত বানিয়ে নিয়ে হাজির হলাম ড্রয়িং রুমে। মা বাবা আমাকে দেখে অবাক হলো। আমার বাবা মায়ের কানে কানে বলল, দেখছো তোমার মেয়ে কতটা নির্লজ্জ, সবার সামনে একা একা এসে হাজির। মা রাগি রাগি মুখ করে বলল, যেভাবে বলছো মনে হচ্ছে এটা আমার একার মেয়ে। তোমার মতোই হয়েছে, ঠিক বাপের স্বভাব, নির্লজ্জ। বাবা এবার হাসি মুখে বলল। আমার মেয়ে সায়রা। আমি সবাইকে চোখ তুলে একবার দেখে নিলাম। ছেলের বাবা মা বোন আরো 2টা ছেলে, কিন্তু কোনটা পাত্র সেটা ঠিক বুঝতে পারছি না। তখন একটা ছেলের দিকে চোখ গেল, বেশ হ্যান্ডসাম, পরনে সাদা শার্ট। আমি তো প্রথম দেখাতেই ক্রাশ খেয়ে গেলাম। আমি শরবতের গ্লাসগুলো টেবিলের উপর রাখলাম। আমি এবার সবার উদ্দেশ্যে সালাম দিলাম। পাত্রের মা বলল, বসো মা। আমি মা বাবার পাশে গিয়ে বসলাম। যেই সাদা শার্ট পরা ছেলেটার দিকে তাকিয়ে মুচকি হাসলাম। ছেলেটাও মুচকি হাসলো। ছেলের বাবা জিজ্ঞেস করলো, মা, তুমি এখন কোন ক্লাসে পড়ো? আমি হেসে বললাম, এবার অনার্সের 2য় বর্ষে, কিন্তু 3য় বর্ষে থাকার কথা ছিল। পাত্রের বোন বলল, কেন, কি হয়েছিল? আমি দুঃখ ভরা মন নিয়ে বললাম, আর বললেন না, জীবনটাই আমার বেদনা। কত মানুষের কত নকল করে পরীক্ষায় পাশ করে, কিন্তু আমার কপালটাই খারাপ, বুঝলেন। এইচএসসি পরীক্ষা দেওয়ার সময় ভাবলাম একটু নকল করি, কিন্তু ভাগ্যক্রমে ধরা পড়ে যাই। সেই কারণে আমার পরীক্ষার হল থেকে বের করে দেয়, পরে ফেল করি। পাত্রপক্ষ একজন আরেকজনের দিকে চাওয়াচাওয়ি করছে। বাবা মা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকালো। মা এবার হেসে বলল, আমার মেয়ে কিন্তু পড়াশোনায় খুবই ভালো, এসএসসিতে A+ পেয়েছে। পাত্রর মা বলল, তাহলে এসএসসিতে নকল করার কি দরকার ছিল? আমি বললাম, আসলে আমার খুব শখ ছিল নকল করার, কিন্তু কোনোভাবেই আমার শখ পূরণ হচ্ছিল না, তাই নকল করে দিলাম। সাদা শার্ট পরা ছেলেটা বলল, সেই এক্সপেরিমেন্টটা তো আপনি এমনি ক্লাস টেস্ট পরীক্ষাও করতে পারতেন, শুধু শুধু কেন বাস খেতে গেলেন? করেছিলাম ক্লাসে অনেক নকল, কিন্তু কোনো স্যার ম্যাডাম বিশ্বাসই করতো না আমি নকল করে লিখতে পারি। আর সত্যি কথা হলো, আমার বাঁশ খেতে ভালোই লাগে। পাত্রের বোন আমার বানানো শরবতের একটা গ্লাস হাতে নিয়ে চুমুক দিতেই মেয়েটার মুখের রং পরিবর্তন হয়ে গেল। তাড়াতাড়ি মুখ থেকে ফেলে দিল। এটা কি শরবত নাকি অন্য কিছু? লবণে ভরা, আর কেমন হলুদের গুঁড়ার মতো স্মেল আসছে। আমি বললাম, ও
তাহলে মনে হয় আমি চিনির বদলে ভুলে লবণ দিয়ে ফেলেছি, আর ট্যাঙের বদলে হলুদ দিয়ে ফেলছি। সরি। মেয়েটা বিরক্ত নিয়ে বলল। হ্যাঁ, বুঝতে পারছি। সবাই চুপ করে বসে আছে। আমি বললাম, আচ্ছা আপনাদের কি আমাকে পছন্দ হয়েছে? আবারও সবাই একে অপরের দিকে চাওয়াচাওয়ি করতে লাগলো। বাবা আমাকে বলল, দোহাই লাগে মা, আমার মান সম্মান নষ্ট করিস না। আমি বাবার দিকে কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে রইলাম, কিছুই বললাম না। আমি কিভাবে মান সম্মান খেলাম? এবার ছেলের বাবা বলল, আমরা এই বিয়েটা দিতে রাজি নই। বাকি কথাটা শেষ করতে দিল না। পাশে বসা শুটকুট পরা ছেলেটা তিনি বলল, আমি মেয়ের সাথে আলাদা কথা বলতে চাই। আমি মনে মনে ভাবলাম, ও তার মানে এটা পাত্রপক্ষ। তাহলে আমি এতক্ষণ ভুল ভেবেছিলাম। থাক, সমস্যা নাই, ওইটাই থেকে এই ছেলেটা একটু বেশি সুন্দর। আমার বাবা বলল, হ্যাঁ হ্যাঁ, ওরা কথা বলুক, তারপর না হয় আমরা সিদ্ধান্ত নেব। আমি আর ওই ছেলেটা দাঁড়িয়ে আছি ছাদে। ছেলেটাকে খুব ভালোভাবে পরখ করছি। খুব সুদর্শন দেখতে, বেশ লম্বা সুঠাম দেহের অধিকারী, চুলগুলো পরিপাটি, চাপদাড়ি, গায়ের রংটা তেমন সাদা না, শ্যামলা রঙের। থাক, সমস্যা নাই, বেশি সাদা থাকলে আবার মূলের মতো দেখা যায়। কিন্তু আমার বিরক্ত লাগছে। কতক্ষণ ধরে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু লোকটা কোনো কথাই বলছে না। আমি আগে কথা বলবো না, বললে আবার বলবে মাচাল। লোকটা এবার নীরবতা ভেঙে বলল, আমার নাম শাওন, আমি ইঞ্জিনিয়ার। আমি মাথা নিচু করে ছোট করে বললাম, ও আচ্ছা। ছেলেটা বলল, মনে হচ্ছে আপনি লজ্জা পাচ্ছেন, কিন্তু ওইখানে তো খুব পটপট করছিলেন। এবার আমি মাথা তুলে হাসলাম, বললাম, লজ্জা পাচ্ছি না, আসলে একটু ভালো সাজার চেষ্টা করছিলাম। তো আসলে এবার বিয়েটা হয়ে গেলে খুব ভালো হতো। কেমন ভালো হতো? আপনি আমার এক ডজন। শাইন চোখ বড় বড় করে তাকিয়ে বোঝার চেষ্টা করলো, কিন্তু কিছুই বুঝতে না পেরে বলল, 1 ডজন মানে? এই পর্যন্ত 11টা ছেলে আমাকে দেখে গেছে, কিন্তু কেউ আমাকে পছন্দ করেনি। আপনাকে নিয়ে 12 জন, তার মানে 12টির সমান 1 ডজন। হিসাব না বুঝলে খাতা নিয়ে আসি। শাওন আমার কথা শুনে টাসকে খেয়ে গেল। শাওন বলল, না না, খাতা আনতে হবে না, হিসাব নিকাশ একটু একটু আমিও পারি। ও পারেন? আমি ভাবলাম আপনিও বোধহয় আমার মতো অঙ্কে কাঁচা। শাওন বলল, আপনি তো দেখতে মাশাআল্লাহ, কিন্তু এতগুলো বিয়ে ভাঙার কারণ কি? বেশিরভাগ বিয়ে ভেঙেছে বলে আমি নাকি বেশি কথা বলি, বাঁচাল তাই। আরেকটা বিয়ে ভাঙার কারণ, ছেলেটা ছিল কালোর কালো, জন্মের কালো। পরে আমি ছেলের মাকে বললাম, আন্টি এর থেকে গর্জিয়াস কোনো কালারের ছেলে নাই। ও মা, মহিলা আমাকে পাগল বলে চলে গেল। বলেন তো আমি কি ভুল বললাম? না না, আপনি কোনো ভুল করেননি, পাগল তো আসলে ওরা ছিল। শুনেন না, আমাকে আপনি বিয়েটা প্লিজ করে নিন। শাওন বলল, আপনি বলেন বিয়ে পাগল হওয়ার কারণটা কি? আপনি ভুল করলেন, এখানে পাগল হবে না তো পাগলি হবে। আপনি মনে হয় ব্যাকরণে কাঁচা। শাওন আমার কথা শুনে বড় বড় শ্বাস নিল। হ্যাঁ বুঝেছি, এবার বলেন বিয়ে পাগলি কেন হলেন? আর বললেন না, আমার বান্ধবীরা আমাকে বলে আমার কপালে নাকি ভালো জামাই জুটবে না, কমপক্ষে 2 ডজন বিয়ে ভাঙবে। কিন্তু না, আমি দেখিয়ে দিতে চাই 1 ডজনেই আমি বিয়ে করে ফেলবো। কিন্তু আপনি আমার 1 ডজন হয়ে যান। শাওন গলা পরিষ্কার করে বলল, প্লিজ 1 ডজন করবেন না, নিজেকে ডিম ডিম মনে হয়। আমি আড়ষ্ট গলায় বললাম, আপনি বুঝি ডিম পছন্দ করেন না? শাওন আমার দিকে না তাকিয়ে বলল, না, ডিম আমার ভালো লাগে না। ও তার মানে আপনি মিম ডিম আন্ডারের সাথে প্রেম করেছিলেন, পরে আপনাকে ছ্যাঁকা দিয়ে চলে গেছে, তাই তো? বলুন। আমি কখনো প্রেম করিনি, ওকে? আমি মুখ ভেঙচি দিয়ে বললাম, ও তাহলে আপনি মনে হয় খুব রসকসীন মানুষ। শাওন আমার দিকে তাকিয়ে বোকা বোকা মুখ করে বলল, আচ্ছা, আপনি যে এত ফালতু পেঁচাল পারেন, আপনার মুখে ব্যথা করে না? ও মা, মুখে ব্যথা করবে কেন? আর কথা বললে যে অনেক উপকার হয়, জানেন না আপনি? শুনুন,
কথা না বললে মানুষ বলবে মেয়েটা অহংকারী, কথা বলে না। আর ভাষা হলো মনের ভাব প্রকাশের সহজ উপায়। আপনি বলুন, আল্লাহ আমাদেরকে মুখ কেন দিয়েছে? অবশ্যই কথা বলার জন্য। শাওন আমাকে থামিয়ে দিয়ে বলল। আপনার নামটা যেন কি ভুলে গেছি। আমি মুখে হাত দিয়ে বললাম, আল্লাহ গো, এ ব্যাটে দেখি স্মৃতিশক্তিরও সমস্যা আছে। তবে সমস্যা নেই, বিয়ের পরে মাথাটা গাছের সাথে ধাক্কা খাওয়ালেই ঠিক হয়ে যাবে। শাওন আমার কথা শুনে চোখ বড় বড় করে পড়ল। গাছের সাথে ধাক্কা মানে কি বলছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? আরে, আপনি জানেন না, বাংলা সিনেমাতে স্মৃতিশক্তি হারিয়ে গেলে কোনো কিছুতে ধাক্কা লাগলেই সব মনে পড়ে যায়। আমার কথা শুনে সে বড় করে একটা শ্বাস নিল। তারপর নিচে নামার জন্য পা বাড়াতে আমি বললাম, বিয়েটা করবেন না আমাকে? লোকটা কথা না বলে লম্বা লম্বা পা ফেলে নিচে নেমে গেল। আমিও দৌড়ে গিয়ে নিচে নামলাম। লোকটা গিয়ে সবার সামনে দাঁড়ালো। শাওন গিয়ে চুপচাপ বসে পড়ল। শাওনের বোন মুখ কুঁচকে বলল, ভাই, বিয়েটা করিস না। সারা জীবন তোকে হলুদ আর লবণের শরবত খেয়ে বাঁচতে হবে। অপর পাশ থেকে তার মা বললেন, শাওন, না করে দে, মেয়েটা পাগল, আমাদেরকেও পাগল বানিয়ে ছাড়বে। এবার আমার বাবা গলা পরিষ্কার করে বললেন। শাওন বাবা, তোমার কি আমার মেয়েকে পছন্দ হয়েছে? শাওন মাথা নিচু করে ধীরে বলল, হ্যাঁ, তবে বিয়ে কবে হবে সেটা না হয় পরে জানিয়ে দেব। আগে সায়রাকে ভালো করে চিনে নেই। বাবা হেসে বললেন, সমস্যা নেই বাবা, তুমি টাইম নাও। ছেলের বাড়ির সবাই শাওনের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। বোঝাই যাচ্ছিল তারা বিয়েতে রাজি নয়। আমি তো চোখ বড় বড় করে বিস্ময়ে তাকিয়ে আছি। আমি ভাবতেই পারিনি ছেলেটা বিয়েতে রাজি হবে। আল্লাহ গো, আমি তো এই লোকের কথা শুনেও ক্রাশ খাচ্ছি। আমি পাশে বসা সাদা শার্ট পরা ছেলেটার দিকে তাকিয়ে আফসোসের ন্যায় মনে মনে বললাম, আপনি মনে হয় আমার দয়ালু ক্রাশ ছিলেন। আপনার ভাই আমার লয়াল ক্রাশ। কষ্ট পাবেন না, আপনি তো আমার হবু দেবর। পাত্রপক্ষ চলে গেছে। যাওয়ার আগে আমার হাতে 2000 টাকা দিয়ে গেছে। আমি সোফার উপর পা তুলে বসে বসে টাকাগুলো দেখছি। মা বাবা আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। আচ্ছা, তোমরা বলো তো, মাত্র 2000 টাকা কেন দিল? একটু বেশি দিতে পারতো। মা আমার দিকে তাকিয়ে রাগী গলায় বলল। তোকে যে 2000 দিয়েছি এটা তো 14 গোষ্ঠীর ভাগ্য, বুঝলি? এবার বাবাও সাথে যোগ করলো। সায়রা, তুই কি একটু কম কথা বলতে পারিস না? এই বিয়েটা ভেঙে গেলে আমার মান সম্মান যাবে। তোর জন্য প্রত্যেকটা বিয়ে ভেঙে যায়। মা বলল। তুই এত লজ্জাহীন কেন রে? বাবা মায়ের দিকে ফিরে বলল, হবে না, লজ্জাহীন হয়েছে তো। তোমার মতনই, যেমন মা তেমনি মেয়ে। মা আঙুল তুলে বলল। খবরদার, উল্টাপাল্টা কথা বলবে না। আমি সরু চোখে মা বাবাকে দেখতে লাগলাম। না বাবা, এখানে আর থাকা সম্ভব না। এখন একটা বড় ঝামেলা হবে। আমি না থাকাই ভালো। আমি ধীর পায়ে রুমে চলে গেলাম। রুমের দরজা বন্ধ করে দিয়েছি। বাইরে থেকে বাবা মায়ের ঝগড়ার আওয়াজ আসছে। এটা কোনো ব্যাপার না। প্রতিদিন আমাকে নিয়ে একটা ঝগড়া বাড়িতে না হলে আবার আমার পেটের ভাতই হজম হয় না। সোফায় বসা শাওনের ফ্যামিলির মা বাবা ভাই বোন। শাওনের মা বলল, তোকে আমি বললাম সোজা না করে দিতে, তবু কেন না করলি না তুই? মেয়েটাকে একদম পছন্দ হয়নি আমার। শাওন এবার সোজা হয়ে বলল, কেন পছন্দ হয়নি? মেয়েটা কি পঙ্গু? মেয়েটা কি খালো? মেয়েটা কি নিচু? তাহলে কি নিয়ে সমস্যা তোমাদের? মেয়েটা একদম পাগল, দেখলি না? আমাদের সামনে যা মন চায় তাই বলছিল। না মা, তোমরা কখনোই ওকে পাগল বলতে পারো না। হ্যাঁ, মেয়েটা একটু বেশি কথা বলে, মুখে যা আসে তাই বলে, কিন্তু পাগল বলা একদমই ঠিক না। পাশ থেকে শাওনের ভাই শুভ্র বলল, হ্যাঁ মা, ভাইয়া কিন্তু ঠিকই বলেছে। মেয়েটা এমনিতে সব দিকেই সুন্দর। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। শাওনের মা রেহানা বেগম রেগে উঠেই গেলেন। যাওয়ার আগে বললেন, তোদের যা মন চায় তাই কর, আমি কিছু বলবো না। শাওনের বোন বলল, ভাই, তুমি সারার সাথে একদিন কোথাও ঘুরতে যাও, তাহলেই বুঝবে মেয়েটা কেমন। শুভ্র বলল। ভাইয়া সাদে তোমাকে কি কি বলেছিল মেয়েটা? শাওন উঠে গেল, বলল, তাক, তোদের আর শুনতে হবে না। পাগল হয়ে যেতে পারিস, ঠিক না? আমি
হাতে ফোন নিয়ে বসে আছি, বাবার মোবাইল থেকে ছেলের নাম্বার এনেছি চুরি করে। এখন মন চাচ্ছে কল দিতে, কিন্তু কি নাকি মনে করে কখন থেকে ঘরে একা বসে আছি মুখ বন্ধ করে, কারোর সাথে কথা বললে হয়তো ভালো লাগতো। দিলাম কল আমার বান্ধবী ঝিনুকের নাম্বারে। একবার কল হলো কিন্তু ধরলো না, আবার দিলাম কল, এবার কল ধরলো। ওপাশ থেকে কল ধরে ঘুম ঘুম কণ্ঠে বলল, কে আপনি? আমি বিরক্ত হয়ে বললাম, তোর জামাই শালি। ঝিনুক আবারও বলল, এসব কি বলছেন? মেয়ের কণ্ঠ আমার জামাই হয় কিভাবে? আমি বিরক্তি নিয়ে বললাম, আমি সাইরা। ঝিনুক বলল, ও তুই কেন কল করছিস? এখন কয়টা বাজে দেখছোস? রাত 12টা পার হয়ে যাচ্ছে। আমার ঘুমটা ভেঙে দিলি কেন? আমি বললাম, রাখ তোর ঘুম, আগে খবরটা তো শোন। আজকে আমাকে দেখতে আসছিল, আমার কথা শেষ করতে দিল না, তার আগেই বলল, হ্যাঁ, আর বলতে হবে না, জানি ওরা তোকে পাগল বলে চলে গেছে, তাই তো? তুই ছাগল শালি, ছেলে আমাকে ভীষণ পছন্দ করেছে বুঝলি। তুই মনে হয় নেশা করেছিস সায়রা, জাগিয়ে ঘুমা। তোর মতো মেয়েরে কোনো মুরগি বিয়া করবে। আমি রাগে বললাম, অপমান করবি না বলে দিলাম, যা তোকে সবার প্রথম দাওয়াত দিব। এবার কল রাখ আর তুই ঘুমা। বলেই কল কেটে দিল ঝিনুক। না, ঝিনুকের সাথে কথা বলেও ভালো লাগলো না, অন্য কারোর সাথে কথা বলতে হবে। এবার কল দিলাম বাবার মোবাইল থেকে আনা নাম্বারটাই। কল দিতেও ওপাশ থেকে কল রিসিভ করলো। আমি মিষ্টি গলায় বললাম, হ্যালো। ওপাশ থেকে বলল, কে আপনি? আমি বললাম, আজ আমাকে পাত্রী হিসেবে দেখে গেলেন, আমি সেই মেয়ে। ওপাশ থেকে কোনো কথা শোনা গেল না। আমি আবার বললাম, আপনাকে প্রথম দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে, প্রথম দেখাতেই আমার মন চুরি করেছেন আপনি। ওপাশ থেকে শুধু কাশির শব্দ শোনা গেল। বলল, আস্তাকুল্লাহ মিন জালিক। থামো মা, আমি শাওনের বাবা। আমি হতবাক হয়ে গেলাম, তাড়াহুড়ো করে বললাম, নাউজুবিল্লাহ, তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, মাফ করবেন শ্বশুর আব্বা। কল কেটে দিলাম। আল্লাহ গো, আবারও মিস্টেক। এবার আর আমার কপালে মনে হয় বিয়ে নাই। শাওন ঘুমিয়েছিল। হঠাৎ নিচে ড্রয়িং রুম থেকে চেঁচামেচির আওয়াজ আসতে লাগলো। ঘুম ঘুম চোখে উঠে বসলো। মোবাইলে তাকিয়ে দেখলো 12টা 23 বাজে। নিচে তার বাবা মায়ের তর্কের শব্দ ভেসে আসছে। বিরক্ত হয়ে শাওন বিড়বিড় করলো, এত রাতে চেঁচাচ্ছে কে? ঝগড়া নাকি? কিন্তু বাবা মায়ের তো কখনো ঝগড়া হয় না, তাহলে? রুম থেকে বের হয়ে দ্রুত পায়ে নিচে নেমে এলো। শাওনের মা রেহানা বেগম বললেন, ওগো, সত্যি করে বলো, মেয়েটা কে ছিল? মোজাসমেল সাহেব বিরক্ত স্বরে বললেন। আর কতবার বলবো আমি বলতে পারবো না? শাওন এগিয়ে এসে বলল। কি হয়েছে তোমাদের? এত রাতে চিল্লাচ্ছ কেন? এমন সময় শুভ্র আর শাওনের বোন শুভা এসে হাজির হলো। তাদেরও একই প্রশ্ন। কি হয়েছে? রেহানা বেগম কাপা গলায় বললেন, আল্লাহ গো, এই বুড়ো বয়সে এসে যে এই দিন দেখতে হবে ভাবিনি। এই দিন দেখার আগে আমার মরণ হলো না কেন? শুভ্র বলল। এটা দিন না মা, রাত। শুভা মায়ের হাত ধরে বলল, প্লিজ মা, বলো তো কি হয়েছে? রেহানা বেগম গম্ভীর মুখে বললেন, রাত 12টার সময় তোর বাপের ফোনে কোনো মেয়ে কল দিয়েছিল। আমি জিজ্ঞাসা করেছি কে কি বলছে, কিন্তু তোর বাপ কিছুই বলছে না। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে মোজাসমেল সাহেবের দিকে। শুভ্র ধীরে বলল, এসব কি বাবা? মোজাসমেল গলা কষে বললেন, রিয়ানা, ছেলে মেয়ের সামনে এভাবে কেন বলছো? শাওন এবার বলল। তাহলে বাবা সব বলে দাও, তাহলেই তো শেষ। মোজাসমেল বুঝলেন আর লুকিয়ে লাভ নেই। তিনি ধীরে বললেন, কলটা আসলে আমাকে করেনি, করেছিল শাওনকে। রেহানা বেগম রাগে গর্জে উঠলেন। লজ্জা করে না নিজের দোষ ছেলের ঘাড়ে চাপাতে? মোজাসমেল সাহেব ধীরে বললেন। সায়রা কল করেছিল, ভেবেছিল আমি শাওন। রেহানা বেগম রাগ মাখা স্বরে বললেন, এটাই তো আগে বললেই তো হতো। কি বললো ওই পাগলি মেয়েটা? মোজাসমেল সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন, যেন বলার জন্য সময় নিচ্ছেন। সবাই কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। শেষে মাথা নিচু করে বললেন,
আপনাকে আমার প্রথম দেখাতে ভীষণ ভালো লেগেছে। আপনি আমার মন চুরি করেছেন, এটাই বলছে। এবার সবাই থতমত খেয়ে গেল। শুভ্র আর শুভা তো মাটিতে গড়াগড়ি খেয়ে হাসতে লাগলো। শাওনের মুখ দেখে বোঝা গেল না সে লজ্জা পেল নাকি রাগ করলো। কিছু না বলে সোজা উপরে উঠে গেল। সকাল 11টার সায়রার ঘুম ভাঙলো। চোখ কচলাতে কচলাতে হাই তুলতে তুলতে সোজা নিচে নেমে এলো। আমাকে এ বাড়িতে কাজের লোকের সম্মানটাও দেওয়া হয় না। আমি একমাত্র রাজকন্যা, তবুও রুমের কেউ এক কাপ চা দিল না। সায়রার মা বিরক্ত গলায় বললেন, আইসে রাজকন্যা, তোর বাপ কোথাকার রাজা শুনি? তোর বাপ যদি রাজা হতো তাহলে আমাকে সারাদিন বাড়ির কাজ করতে হতো না। আর ফালতু রাজকন্যা, তোমার চা দিয়েছিলাম, কিন্তু সেই চা ঠান্ডা হয়ে শরবত হয়ে গিয়েছে। সায়রা সোফায় বসতে বসতে বলল, ওকে ওকে, অন্তত সকালে নাস্তাটা দাও। তুই কিসের নাস্তা করবি? দুপুর হতে যাচ্ছে আর এখন নাস্তা খেতে আসছিস? যা গিয়ে ভাত খা। সায়রা মুখ বাঁকিয়ে বলল। কপালে নাই তো ঘি, ঘটনা ঘটলে হইব কি? মা বললেন, শাওন কল দিয়েছিল। শাওনের নাম শুনে সায়রা উৎফুল্ল হয়ে উঠল। কি বলেছে গো? বলেছে তোর সাথে দেখা করতে চায়। সায়রা খুশিতে চোখ বড় করে বলল, কখন করব? টাইম কখন বললো? সময়ের কথা বলেনি, বললো তোকে মেসেজ করে জানিয়ে দিবে। সায়রা আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না, দৌড়ে আবার উপরে উঠে গেল। গিয়েই নিজের মোবাইলটা হাতে নিয়ে দেখলো শাওন মেসেজ করেছে, দেখা করার জন্য, সাথে টাইম এবং জায়গার নামও বলে দিয়েছে। সায়রা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেল। রেডি আর কি, একটা 3 পিস আর চুলগুলো একটু ঠিক করলো, এতটুকুই, আর কিছুই করেনি। আয়নার সামনে দাঁড়িয়ে বলল, সাইরা রে, তোরে যে কত সুন্দর লাগতেছে। তখনই রুমে সায়রার মা প্রবেশ করলো, বলল, নিজেকে নিজে যে কেউ প্রশংসা করে সেটাই প্রথম দেখলাম। আর এসব কি পরেছিস তুই? 3 বছর আগের ঈদের জামা পরছিস কেন রে? তোর কি জামা কাপড় আর নেই? আর মুখটার মাঝে একটু ক্রিম মাখতে পারতি। সায়রা বলল, তোমার মেয়ে এমনিই অনেক সুন্দর, এখন যদি বেশি সাজুগুজু করি তাহলে ওই 1 ডজন আবার হাঁটিটা করবে। মা ঘুরকুচকে বলল, 1 ডজন? আবার কি? 1 ডজন মানে 12টি, এখনো হিসাব বুঝো না? মা সায়রার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, বলল, না বুঝি না, আল্লাহ সব বুদ্ধি তোরেই দিছে। আর একদম উল্টাপাল্টা কিছু করবি না, বলে দিলাম। সায়রা বাঁকা চোখে চেয়ে হাসলো তার মায়ের দিকে, বলল, তোমার মেয়ের মতো ভালো মেয়ে একটাও খুঁজে পাবা না, বুঝছো? বলেই সায়রা বের হয়ে গেল। রিক্সা করে যাচ্ছে সায়রা, সাথে তার বেস্ট ফ্রেন্ড ঝিনুক। ঝিনুক বলল, আমাকে নেওয়ার কি খুব দরকার ছিল? তোরা কথা বলবি বল, আমাকে কেন শুধু শুধু কষ্ট করাচ্ছিস? সায়রা বলল, তুই আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, তোকে না নিলে এই দুনিয়া অশুদ্ধ হয়ে যাবে। হ্যাঁ বেস্ট ফ্রেন্ড, তাও আবার ব্ল্যাকমেল করা বেস্ট ফ্রেন্ড। ঝিনুক হলো একটা শান্তশিষ্ট মেয়ে, না পছন্দ করে বেশি কথা বলতে আর না দুষ্টামি। ঝিনুককে একটা ছেলে গোলাপ দিয়ে প্রপোজ করেছিল, সেই প্রপোজ একসেপ্ট করেনি, কিন্তু সেটার ছবি উঠিয়ে রেখেছিল সায়রা। সে ছবি এডিট করে ছেলেটার জায়গায় ঝিনুককে বসিয়ে দিয়েছিল, মানে বুঝিয়েছিল ঝিনুক ওই ছেলেটাকে প্রপোজ করেছে। সেই ছবি ঝিনুককে দেখিয়ে সায়রা বলেছে, যদি আমার সাথে বেস্ট ফ্রেন্ড না করিস তাহলে পুরো ভার্সিটিতে দেখিয়ে দিব, আর বড় কথা হলো আমি তোর মা বাবাকে দেখিয়ে দিব। বেচারি ঝিনুক সেই থেকে এই পাগলি সায়রার পেঁচাতে পড়েছে। রিক্সাটা গিয়ে থামে একটা রেস্টুরেন্টের সামনে। তারা দুজন নেমে ভেতরে গিয়ে দেখলো শাওন নেই। সায়রা বলল, এইসব লোকদের আমার ভালো লাগে না, সময়ের মূল্য নেই এদের কাছে। ঝিনুক বলল, জি, তোকে কয়টায় আসার কথা বলেছিল? সায়রা বলল, বিকেল 4টায়। ঝিনুক রাগে দাঁত খিচিয়ে বলল, এই গাদি, সেটা আগে বলবি না, এখন দুপুর 1:30 বাজে। সায়রা দাঁত খিলখিল করে হাসলো, বলল, আসলে বেশি এক্সাইটেড ছিলাম তাই গুলিয়ে ফেলেছিলাম। আল্লাহ গো আল্লাহ, তুমি আমারে এরকম একটা গরু কেন দিলাম? ইচ্ছে রাস্তায় কুকুরও ভালো আছে। সায়রা বলল। শুক্রিয়া আদায় কর, আমার মতো একজনকে পেয়েছিস। ঝিনুক কাঁদো কাঁদো মুখ নিয়ে বলল, হ্যাঁ তুই ঠিক বলছিস, এত শুক্রিয়া আদায় করছি যে এখন আমার খুশিতে কাঁদতে মন চাচ্ছে। টিস্যু এনে দিব?
ঝিনুক বলল, দোহাই লাগে বোন, মুখটা একটু বন্ধ করি না। এসব অসম্ভব কথা বলিস না, চল যাই। ঝিনুক সরু চোখে বলল, কোথায় যাব? এখানে বসে লাভ নেই, চল পাশে একটা পার্ক আছে, সেখানে থেকে ঘুরে আসি। ঝিনুক বলল, যেতে পারি, তবে সেখানে গিয়ে কোনো ঝামেলা বাঁধাবি না। তারা দুজন পার্কে ঢুকে গেল। চারিদিকে ছেলে মেয়ে জোড়া ছাড়া কিছুই দেখতে পাচ্ছে না। সায়রা বলল, এখানে খুব বেশি সবুজ ঘাস ছিল, কিন্তু আজ কম কম লাগছে, তাই না? ঝিনুক বলল, হ্যাঁ ঠিকই বলছিস, কিন্তু কেন? আসলে এখানে মানুষ রূপে কবুতরের জোড়াগুলো আসে, তারা সব ঘাস খেয়ে ফেলছে। ঝিনুক সায়রার দিকে তাকিয়ে বলল, এসব অদ্ভুত কথা পাস কোথায় তুই? আমার মস্তিষ্কে 4-5টা ডেলিভারি ম্যান আছে, তারা এসে আমার হাতে দিয়ে যায়। ঝিনুক বিরক্ত নিয়ে বলল, তোর সাথে কথা বলা মানে ফালতু। অনেকক্ষণ ধরেই তারা হাঁটছে পার্কে, আর সায়রা ফালতু বকবক করে যাচ্ছে। সায়রা এবার বলল, দোস্ত, আমার এভাবে আর ভালো লাগে না, কিছু একটা করতে হবে, বুঝলি? দোহাই তোর কিছু করিস না, তোর কিছু করা মানে আবার বিপদ। সায়রা বলল, আইডিয়া, কোনো বিপদ হবে না, দেখ কি করি। বলে সায়রার সামনে গাছের নিচে বসে প্রেম করতে থাকা ছেলে মেয়ের দিকে গেল। গিয়ে সায়রা কাঁদো কাঁদো মুখ করে ছেলেটাকে বলল। ওগো, তুমি আমার সাথে কেন এমন করলে? মেয়েটা উঠে বলল, আপু, আপনার কি হয়েছে? তুমি আমার সাথে 15 বছর প্রেম করে বিয়ের স্বপ্ন দেখিয়ে আরেকটা মেয়েকে পার্কে ছিছি। মেয়েটা ছেলেটার দিকে তাকিয়ে বলল। পলাশ, মেয়েটা যা বলছে তা কি সত্যি? ছেলেটা বলল, বাবু, বিশ্বাস করো, সব মিথ্যা কথা। এই মেয়েটা মিথ্যা কথা বলতেছে। সায়রা কাঁদার অভিনয় করে বলল। আপনার প্রমাণ চাই? দাঁড়ান, প্রমাণ দিয়েছি। বলেই ঝিনুককে ডেকে বলল। হাই, তুই বল, এই ছেলে আমার সাথে 15 বছর প্রেম করেছে। ঝিনুক হাঁ করে তাকিয়ে আছে। সায়রা ধমক দিয়ে বলল। কি হলো বল? ঝিনুক ভয়ে বলল, হ্যাঁ। মেয়েটা ছেলেটার গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিয়ে চলে গেল। ছেলেরা এবার সায়রার দিকে রাগী দৃষ্টিতে তাকালো। সায়রা একটা মুচকি হাসলো ছেলেটার দিকে। সায়রা ওখান থেকে চলে আসতে চাইলে ছেলেটা সায়রার হাত চেপে ধরে বলল, কোথায় যাচ্ছ? তুমি আমার প্রেমটা ভাঙলে, এবার তোমাকে আমি বিয়ে করব। ঝিনুক ভয়ে কাঁপা শুরু করে দিয়েছে। সায়রা ছেলেটার পায়ে আঘাত করে দৌড়ে চলে গেল। কিছু দূর যেতেই বুঝতে পারলো তার সাথে ঝিনুক নেই। পেছনে তাকিয়ে দেখলো ঝিনুক এখনও ওখানেই দাঁড়িয়ে কাঁপছে। সায়রা আবারও দৌড়ে গিয়ে ঝিনুকের হাত ধরে দৌড়ে চলে আসলো। অনেকটা দৌড়ের পর তারা দৌড় থামিয়ে একটা গাছের নিচে দাঁড়ালো। সায়রা বলল, এখন একটু মজা লাগতেছে। ঝিনুক বলল, হ্যাঁ ঠিক বলছিস, এতই মজা লাগছে যে আরেকটু হলে পায়জামা নষ্ট করে ফেলতাম। সায়রা বলল। কেন, তোর কি ডায়াবেটিস আছে? ঝিনুক কাঁদো কাঁদো মুখ করে মাথায় হাত দিয়ে বলল, আমি পারি না, আর পারি না, আমি কেন মারি না, আজ রাইলো কি মোরে চিনে না। রেস্টুরেন্টের টেবিলে বসে আছে সায়রা ও শাওন। সায়রা বারবার অস্থির দৃষ্টিতে অন্য টেবিলের দিকে তাকাচ্ছে, যেখানে ঝিনুক বসে আছে। কিছুক্ষণ পরেই সায়রা ভ্রু কুঁচকে শাওনকে বলল, আপনি যে আপনার ভাইকে নিয়ে আসবেন সেটা আগে থেকে কেন বলেন নাই? শাওন বিস্মিত হয়ে বলল, কেন, আমার বাইকে নিয়ে আসছি, এতে আবার কি এমন সমস্যা হচ্ছে আপনার? সায়রা তৎক্ষণাৎ উত্তর দিল, সমস্যা মানে? খুব বড় সমস্যা। দেখুন, ওই যে আপনার ভাই আর নিঝুম একই টেবিলে বসে আছে। এখন যদি হঠাৎ কিছু একটা হয়ে যায় তখন তো মহা বিপদ হবে। শাওন বিরক্ত হয়ে বলল, কিছু একটা হবে মানে কি? সায়রা, আপনি কি কথা বুঝে শুনে বলছেন? সায়রা একটু ইতস্তত করে বলল, মানে আমি বলতে চাইছি, নিঝুমকে আমার মোটেও বিশ্বাস নেই। এখন যদি আমার দেবর মানে আপনার ভাইকে আমার নামে খারাপ কিছু বলে দেয় তখন তো আমার বিয়েটাই আর হবে না, সব কিছু ভেস্তে যাবে। শাওন হাঁ করে তাকিয়ে রইল। এই মেয়েকে আর কি বলবে সে? তখনই সায়রা মুচকি হেসে বলল, হাঁ করে থাকবেন না, মাথি ঢুকে যাবে মুখে। বলেই টেবিল থেকে হঠাৎ উঠে দাঁড়ালো সায়রা। শাওন অবাক হয়ে বলল, কোথায় যাচ্ছেন? আপনি বসে থাকুন, আমি একটু
গোয়েন্দাগিরি করে আসি। সায়রা ধীর পায়ে হেঁটে গিয়ে ঝুঁকে পড়ল ঝিনুকদের টেবিলের কাছে। পেছন থেকে মনোযোগ দিয়ে শুনতে চাইল ঝিনুক কি বলছে, কিন্তু তখনই ঝিনুকের চোখে পড়ল সায়রা। কে সায়রা, এখানে কি করিস? সায়রা জোর করে এক চিলতে অবহেলা হাসি দিয়ে বলল। কিছু না, তোরা কথা বল, আমি যাচ্ছি। বলেই সায়রা দ্রুত আবার ফিরে এলো নিজের টেবিলে। ঝিনুক বোকার মতো স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার পিছু। সায়রা এসে আবারও বসলো। শাওন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো। কি করছিল জিনুক? আপনার নামে বদনাম করছিল? সায়রা দাঁত বের করে খিলখিল করে হাসলো। আরে না, আমি কি খারাপ মেয়ে নাকি যে আমার নামে বদনাম করবে? শাওন এবার গম্ভীর হয়ে প্রশ্ন করলো। গতকাল আপনি আমার বাবার মোবাইলে কল দিয়ে যা তা বলেছেন কেন? সায়রা নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল। যা তা তো বলিনি, আমি শুধু আমার মনের অনুভূতি জানাচ্ছিলাম। কিন্তু আমি তো বুঝিনি সেটা আমার শ্বশুর মশাইয়ের নাম্বার। আবারও সায়রা জিজ্ঞেস করলো। আপনি কি আমাকে বিয়ে করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন? শাওন কিছু বলবে তার আগেই সায়রা মিষ্টি হেসে বলল। বলতে হবে না, আমি জানি আপনি আমাকে বিয়ে করবেন। কিছুক্ষণ শাওন বোকার মতো অবাক চোখে তাকিয়ে রইল সায়রার দিকে। মনে হলো যেন পৃথিবীতে প্রথমবারের মতো এমন অদ্ভুত আবার মিষ্টি মানুষকে দেখল। তারপর একটু থেমে কণ্ঠ নরম করে প্রশ্ন করল। আপনার জীবনের স্বপ্ন কি? সায়রা হেসে উঠল। সে হাসিতে ছিল সরলতার ঝিলিক আর চঞ্চলতার খুনসুটি। আমার জীবনের বর্তমানের মূল লক্ষ্যই হলো একটা বিয়ে করা, বিয়েতে ধুমধানায় সাজুগুজু করা, তারপর 15 থেকে 20টা বাচ্চা নিয়ে একেবারে কোলাহলময় সংসার বানানো, আর শেষের লক্ষ্য হলো জামাইয়ের মাথা খাওয়া। সায়ন কফি খাচ্ছিল। সায়রা শেষ কথা শুনে হঠাৎ কাঁদতে কাঁদতে প্রায় দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। একটু পরে নিজেকে সামলে নিয়ে সে আবারও ধীর কণ্ঠে বলল। আপনি কখনো প্রেম করেছিলেন? সায়রা ছোট্ট করে বলল। শাওন আবার বলল। তাহলে মনে হয় ছেলেটা আপনার বেশি কথা বলার জন্যই চলে গেছে, তাই না? সায়রার মুখ থেকে হঠাৎ করেই হাসি উধাও হয়ে গেল। শাওন অবাক হয়ে তাকিয়ে রইল। সে তো কখনো সায়রাকে এভাবে মন খারাপ করতে দেখেনি। যখনই দেখেছে সায়রা সবসময় হাসি খুশি মুডে থাকে। শাওন ধীরে বলল। আপনি কি আমার কথায় কষ্ট পেয়েছেন সায়রা? সায়রা মাথা নেড়ে বলল। না না, আপনার কথাই কিছু মনে করিনি। আসলে জানেন, সকল মানুষের মনের ভিতরেই লুকোনো কিছু কষ্ট থাকে, যা তাদের ভিতর থেকে পাল্টে দেয়, মেরে ফেলে তাদের সত্তাকে, জন্ম নেয় এক নতুন সত্তা। শাওন আগ্রহ নিয়ে সামনে ঝুঁকে বলল। তাহলে কি আপনার মনেও এমন কিছু লুকানো আছে যেটা আপনাকে বদলে দিয়েছে, ভেতরে এক অন্য মানুষ বানিয়েছেন? সায়রা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর চোখ নামিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। শাওন আবারও বলল। যদি বলতে অসুবিধা না হয় তাহলে বলেন, আর যদি সমস্যা থাকে তাহলে বলার দরকার নেই। সায়রা ধীরে ধীরে বলতে শুরু করলো। তখন আমি ক্লাস 9-এ পড়তাম। ওই বয়সে আবেগটাই বেশি ছিল। মজা করতাম, গল্প করতাম, তবে এখনকার মতো ছিলাম না। সব সময় লিমিটেড থাকতাম। ঝামেলার মাঝে আমাকে খুঁজে পাওয়া যেত না। ওই সময়ে জীবনে প্রথম প্রেমের ছোঁয়া আসে। ছেলেটার নাম ফাহিম, পড়তো ক্লাস 10-এ। ভীষণ ভদ্র আর ভালো ছিল মনে হয়েছিল আমাকে। প্রথমেও যখন প্রপোজ করে আমি অ্যাকসেপ্ট করিনি, কিন্তু পরে রাজি হয়ে যায়। আমাদের সম্পর্কটা তখন খুব সুন্দর ছিল। কিছুক্ষণ থেমে মাথা নিচু করে রইল সায়রা। শাওন নরম গলায় জিজ্ঞেস করলো। তারপর কি হয়েছিল? সায়রা ঠোঁট কেঁপে উঠল। কয়েক মাস পর আমি 10-এ উঠি। তখন শুনলাম ফাহিম আমার ক্লাসেরই আরেকটা মেয়েকে প্রপোজ করেছে। প্রথম বিশ্বাস করতে পারিনি। পরে খোঁজ নিয়ে দেখি ফাহিম প্রায় সব মেয়েকে প্রপোজ করার চেষ্টা করেছে। আমি সরাসরি জিজ্ঞেস করলাম কেন ঠকালো আমাকে, আমার দোষ কী ছিল। তখন সে হেসে বলল, তোর সাথে কোন ছেলে প্রেম করবে? তুই তো কথাই বলতে পারিস না, সব সময় বোবার মতো থাকিস, মনে হয় মুখে এখনো বলেই ফোটেনি। সেদিন ক্লাসে সবাই আমাকে দেখে হেসেছিল, আর তখন থেকে অজান্তে আমি বদলাতে শুরু করি। শাওন তাকিয়ে রইল। এখনকার সায়রা যেন একেবারেই আলাদা। সব সময় দুষ্টুমির ছাপ থাকে তার মুখে। সে আজ নিস্তব্ধ। সায়রা মাথা নিচু করে হাতের সাথে হাত ঘষতে লাগলো। শাওন আস্তে জিজ্ঞেস করলো। এখনো কষ্ট হয়?
সায়রা এবার মাথা তুলল, ঠোঁটে পরিচিত দুষ্টুমি মাখা হাসি ফিরে এলো। আরে কষ্ট একদমই না, শুধু আফসোস লাগে কেন এমন তুচ্ছ একটা ব্যাপারে এত কষ্ট পেয়েছিলাম তখন। শাওন মাথা নেড়ে মুচকি হেসে বলল, আপনি সত্যিই খুব স্ট্রং গার্ল। আচ্ছা, এখন যদি বলি আপনাকে আমি বিয়ে করব না। সায়রা ভ্রু কুচকে একটু মজা মেশানো কণ্ঠে বলল। তাহলে আপনি মহা কিছু হারাবেন। শাওন আরও কাছে ঝুঁকে মৃদু কৌতূহল নিয়ে বলল। কিরকম? সায়রা আত্মবিশ্বাসী গলায় হেসে বলল, আমাকে হারানো মানে নিজের সামনেই দুইটা দাঁত হারানো। খেতে পারবেন বটে, কিন্তু কখনো প্রাণ খুলে হাসতে পারবেন না। জীবনটা ফাঁকা ফাঁকা মনে হবে। ওদিকে ঝিনুক আর শুভ্র বসে আছে টেবিলে। প্রথম যখন তারা একসাথে বসেছিল, ভেতরে এক অদ্ভুত অস্বস্তি কাজ করেছিল। মনে হচ্ছিল এ জায়গা তাদের নয়। কিন্তু ধীরে ধীরে কথোপকথন জমে উঠেছে, মনটাও ভালো লাগছে। শুভ্র ছেলেটা বেশ ভদ্র, সরল আর আন্তরিক। শুভ্র একটু থেমে কৌতূহলী হয়ে বলল, আপনার ফ্রেন্ড মেয়েটা কেমন? ঝিনুক স্নেহভরা চোখে সায়রার দিকে তাকালো, তারপর নরম আবেগ মেশানো গলায় বলল, সায়রার সাথে যখন আমার প্রথম আলাপ হয় তখন তার অতিরিক্ত কথা বলা আর একরকম দুষ্টুমি আমার ভীষণ বিরক্ত লাগতো। সত্যি বলতে প্রথম দিকে ওকে একেবারে সহ্য করতে পারতাম না, কিন্তু পরে বুঝলাম সায়রার মতো মেয়ে হয়তো পাওয়া বড়ই কষ্টকর। ওর ভেতরে এক অদ্ভুত মায়া আছে, মানুষকে আপন করে নেবার ক্ষমতা আছে। হ্যাঁ, প্রথম দিকে হয়তো আমার মতো আপনাদেরও অনেক বিরক্তিকর মনে হবে, কিন্তু বিশ্বাস করুন, সময়ের সাথে বুঝবেন সায়রার মতো একজন মানুষ আশেপাশে থাকা মানেই আশীর্বাদ। সায়রা বসে আছে নিজের রুমে, এক হাতে মোবাইল, অন্য হাতে কফির মগ। বসে বসে একটার পর একটা নিউজ ফিড স্ক্রল করছে। হঠাৎই দরজায় কড়া নাড়ে কেউ। ভেতরে ঢুকলেন সায়রার বাবা আর মা। সায়রা অবাক হয়ে বলল, ওরে, তোমরা দুজন একসাথে? তারা দুজনেই মেয়ের পাশে এসে বসলেন। কিছুক্ষণ নীরবতার পর সায়রার বাবা ধীরে বললেন, আজ সামনাদের বাড়ি থেকে কল এসেছিল। সায়রা আবার মোবাইলের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল। ও বিয়েতে ভেঙে দিয়েছে তাই না? তার কথা শুনে মা বাবা একদম চুপ। সায়রা মনে হলো যেন ওদের চেহারার কোনো অদ্ভুত রহস্য লুকানো আছে। হঠাৎ দুজনেই হেসে ফেললেন। সায়রার মাকে বলতে শোনা গেল, শাওনের বাবা বলেছে বিয়ের তারিখ এই শুক্রবারই ঠিক করা হয়েছে। শুনে সায়রার চোখ মুখ অবাক হয়ে গেল, যেন হাঁ করে বসে রইল কিছুক্ষণ। সে একেবারে ভাবতে পারেনি এত দ্রুত এই বিয়ে হবে। এতদিন যেটা নিয়ে মনের মধ্যে লুকিয়ে এক্সাইটমেন্ট ছিল, হঠাৎ সব কিছু বাস্তব হয়ে দাঁড়ালো। মেয়েটা হঠাৎ যেন থম মেরে গেল। তার মনে হলো খুব তাড়াতাড়ি আপন মানুষগুলোকে ছেড়ে যেতে হবে এক অচেনা বাড়িতে। সায়রা নিচু গলায় বাবাকে বলল, এত তাড়াতাড়ি কেন বাবা? আর মাত্র 3 দিন। বাবা মুচকি হেসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। চিন্তা করিস না মা, সবকিছু তোর ইচ্ছে মতোই আয়োজন করব। তারপর তার ঘর থেকে বের হয়ে গেলেন। সায়রা কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো। তারপর হঠাৎ ফোনটা হাতে তুলে নিল। ঝিনুকের নাম্বারে কল দিল। কল ধরতেই সায়রা মৃদু কণ্ঠে বলল, ঝিনুক, বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে। ঝিনুক উচ্ছ্বসিত কণ্ঠে বলল। বাহ, কংগ্রেচুলেশন। সায়রা শুধু বলল। ঝিনুক তার কণ্ঠ শুনেই টের পেল কিছু একটা গড়বড়। বলল, সায়রা, তোর কি মন খারাপ? সায়রা কোনো উত্তর দিল না, কিন্তু চুপ থাকায় অনেক কিছু বলে দিল। তখন ঝিনুক হেসে বলল, রে বোকা, মন খারাপ কেন করছিস? বিয়ে মানেই তো শুধু পরিবার ছেড়ে যাওয়া নয়, বিয়ে মানে সাজগোজ, উৎসব আর হাসি খুশির মুহূর্ত ছবি তোলা। সাথে সাথেই সায়রার মুখে ছোট্ট একটা হাসি ফুটে উঠল। সে বলল, তাই তো, আমার বিয়ের আসল উদ্দেশ্যই হলো সাজগোজ করা। শোন, তুই কালকেই চলে আয়, বুঝলি? বলেই কল কেটে দিল সে। মুখে ছোট্ট এক রঙিন স্বপ্নের হাসি খেলে গেল। আজ সায়রার স্বপ্নের দিন, বিয়ের দিন। ঝিনুক খুব যত্ন করে সাজিয়ে দিচ্ছে তাকে। লাল টুকটুকে লেহেঙ্গা, হাত ভর্তি চুড়ি, গলায় ভারী মালা, নলক, টিকলি, সব মিলিয়ে যেন রূপকথার রাজকন্যা। ঘর জুড়ে আতরের গন্ধ, বাইরে অতিথিদের কোলাহল, কিন্তু সায়রার মনে শুধু একটাই অস্থিরতা। ঝিনুক কপালে ভাঁজ ফেলে বলল,
আজ তোকে দেখে মনে হচ্ছে তুই বিয়েতে না যুদ্ধক্ষেত্রে যাচ্ছিস। সায়রা মুখ ফুলিয়ে বলল, কখন আসবে? দেখতাম 1 ডজনকে জামাই সাজলে কেমন লাগে। ঝিনুক হেসে মাথা নেড়ে বলল, 1 ডজন নিয়ে বকবক বন্ধ কর, না হলে মানুষ ভাববে তুই সত্যিই পাগল। হঠাৎ সায়রা নরম স্বরে ঝিনুকের হাত ধরে বলল, ঝিনুক, আমার যে বিয়ে হয়ে যাচ্ছে, তোর কষ্ট হবে না? ঝিনুক চুপ করে তাকিয়ে রইল। ঝিনুক ঠোঁট কাঁপছে, চোখে এক অদ্ভুত মায়া। সায়রা আবার হেসে নিজের প্রশ্নের উত্তর দিল, দূর, আমি বা কি বলি? তুই তো চাইতেই আমি চলে যাই, যাতে তোর শান্তিতে থাকা হয়। আমার দুষ্টুমির জন্য তুই অনেক বিপদে পড়েছিস। ঝিনুকের চোখ ভিজে উঠল, কিন্তু মুখে সে তাচ্ছিল্য হাসি এনে বলল, আমি ভেবেছিলাম তুই মানুষের মনের কথা পড়তে পারিস, কিন্তু না, আমি ভুল ভেবেছিলাম। সায়রা খুব ভালো করেই জানে ঝিনুক যে তাকে শুধু ফ্রেন্ড না, বোনের মতো ভালোবাসে। তবুও সায়রা বলল, আমি চলে গেলে নতুন একটা শান্তশিষ্ট মেয়ে খুঁজে নিস। ঝিনুক এবার আগে বলল, এই, তুই নিজেকে কি মনে করিস? তোর কি মনে হয় আমি তোর বেস্ট ফ্রেন্ড আছি তোর জোড়াজুড়িতে? আমি কি পারতাম না তোকে ইগনোর করে অন্য কারোর সাথে মিশতে? কেন কারোর সাথে মিশিনি বলতো? তোকে ভয় পেয়ে নাকি? সায়রা তাকিয়ে আছে ঝিনুকের মুখে। ঝিনুকের চোখে পানি টলমল করছে। আমার বোন নেই, সবাই বলে বোনেরা নাকি খুব দুষ্টুমি করে। আমি কখনো সেই অনুভূতি পাইনি, কিন্তু তোর সাথে ফ্রেন্ডশিপ হওয়ার পর বুঝেছি আসলে বোনের ভালোবাসা কাকে বলে। তোর দুষ্টুমিগুলো না দেখলে আমার ভেতরে মনে হয় কিছু হারিয়ে যাচ্ছে। ঝিনুকের কণ্ঠ ভারী হয়ে এসেছে, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। সায়রা এবার ঝিনুককে জড়িয়ে ধরল। ঝিনুকের শরীর ঝাঁকুনি খাচ্ছে। কান্নার সাথে সাথে সায়রা চোখ বেয়েও পানি পড়ছে। কত বছর পর মেয়েটা কাঁদছে কে জানে। সায়রা মনে নেই সে ঠিক কবে কেঁদেছিল। ঝিনুক এবার নিজেকে সামলে নিয়ে বলল, হয়েছে, আর কাঁদতে হবে না, আজকে তোর খুশির দিন, আজ নো কান্নাকাটি। বলেই সায়রার চোখ আবারও ঠিক করে দিল। তারপর আয়নার সামনে সায়রাকে বসিয়ে দিল। ঝিনুক গিয়ে সায়রার পেছনে দাঁড়ালো। ঝিনুক বলল, দেখ আমার বোনটাকে দেখতে কতটা সুন্দর লাগছে, কারণ নজর না লাগুক। সায়রা ঝিনুকের কপালে ছোট্ট করে একটা চুমু খেলো। তখনই একটি মেয়ে এসে বলল, জামাই এসে গেছে। সায়রা চোখে মুখে হাসি ফুটে উঠল। সে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, বলল, চল ঝিনুক, জামাই গেট ধরবো। এই, তুই পাগলামিটা আজ বন্ধ কর, মানুষ খারাপ বলবে। প্লিজ এখানে বসে থাক। কিছুতেই সায়রা এখানে বসতে রাজি না, সে যাবেই। কোনো উপায় না পেয়ে ঝিনুক আলমারি থেকে একটা শাল বের করে সায়রার শরীরে দিয়ে মুখ ঢেকে দিল। বলল, এবার চল আমার সাথে। তারা দুজন হাজির হলো যেখানে বরের গেট আটকানো হয়েছে। ঝিনুক ভয় পাচ্ছে, যদি কেউ চিনে ফেলে। এখনো কেউ চিনতে পারেনি সায়রাকে। আর এই সায়রা কোনো বিশ্বাস নেই। সায়রা সবার মাঝখানে গিয়ে শালটা ফেলে দিল। ঝিনুক আটকানোর চেষ্টা করলো, এই ভয়টাই পাচ্ছিল ঝিনুক। এবার সকলে অবাক হয়ে তাকিয়ে আছে সায়রার দিকে। যেখানে সায়ন দাঁড়িয়ে আছে তার সামনে সায়রা গিয়ে বলল, আসসালামু আলাইকুম বর সাহেব। সকলে বিস্মিত চোখে দেখছে। সায়রার বাবা মাথায় হাত দিয়ে বলল, আল্লাহ দিল আবার আমার মান সম্মান শেষ করে। শাওনের বন্ধুরা সবাই হৈ হৈ করে উঠল। এ না হলে আমাদের ভাবি, সকলে স্লোগান দিতে লাগলো। আমাদের ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম, আমাদের ভাবির আগমন শুভেচ্ছা স্বাগতম। ঝিনুক সায়রাকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সে যাবে না। সবাইকে থামিয়ে দিয়ে সায়রা বলল, হয়েছে, এবার গেটের টাকা দিয়ে ভিতরে আসুন। শাওনের ভাই শুভ্র বলে উঠল, ভাবি, ভাইয়ের টাকা মানে আপনার টাকা, শুধু শুধু টাকাগুলো নষ্ট করাবেন? আমি এত কিছু বুঝি না, এখনো বিয়ে হয়নি বুঝলেন। শাওন সবাইকে থামিয়ে দিয়ে একটু ঝুঁকে সায়রাকে বলল, ওয়ালাইকুম সালাম। কত চাই কনে সাহেবা? বেশি না, ওই 50,000 দিলেই হবে। বরপক্ষ এত টাকা দিবে না বলেছি, কিন্তু শায়ন সবাইকে থামিয়ে দিয়ে সায়রার কথা মতো টাকা দিয়ে দিল। এবার শায়নরা ভিতরে ঢুকে পড়ল, আর সায়রা আবারও রুমে ঢুকে গেল। ঝিনুক বলল, এমনটা করার কি খুব দরকার? কেন, কি এমন হয়েছে? আর শাওন কিন্তু একদমই রাগ করেনি। তা ঠিক। সায়রা এবার বলে উঠল, শোন ঝিনুক, যখন কাজে আসবে আমাকে বলবে কবুল বলতে,
তখন আমি বলবো না, বুঝলি? কি বলছিস তুই? বলবে না কেন? তুই কি রাজি না? অবশ্যই রাজি। বুঝিস না কেন? আমি যদি সাথে সাথেই কবুল বলে ফেলি, তাহলে সবাই ভাববে আমি আমি বিয়ে পাগলি হয়ে গেছি। ঝিনুক ভ্রু কুচকে বলল, তোর কি মনে হয় কেউ কি বুঝিনি তুই যে বিয়ে পাগলি হয়ে আছিস? এত কিছু বুঝি না আমি, যা বললাম তাই করবি, ওকে? তখনই কাজী প্রবেশ করলো। সায়রা মাথার কাপড়টা বড় করে দিয়ে বসে আছে। কাজী বলল, আপনি কি এই বিয়েতে রাজি আছেন? থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। সায়রা কিছু বলল না, বসে রইল একইভাবে। কাজী আবার বলল, রাজি থাকলে বলুন কবুল। এবার সায়রা চুপ করে রইল। পাশ থেকে শুভ্র বলে উঠল। কোনে মনে হয় বিয়েতে রাজি নয়, বিয়েটা ভেঙে দিই। সাথে সাথে সায়রা বলতে লাগলো, আলহামদুলিল্লাহ, 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 কবুল 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 কবুল। কাজী সায়রাকে বলল। করছো কি মা? থামো তুমি, তুমি তো রেলগাড়ি চালিয়ে দিয়েছো। সায়রা বলল। হয়নি? আবার বলবো? কাজী সাহেব বলল, না, আর বলতে হবে না, হয়েছে। এবার স্বাক্ষর করার পালা। সায়রা কলমটা হাতে নিল। সে স্বাক্ষর করতে পারছে না, কেমন জানি হাত কাঁপছে। সায়রা নিজেকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। এমনটা তো হওয়ার কথা না। ঝিনু সায়রার পিঠে হাত রাখলো, চোখের ইশারা করলো, কিচ্ছু হবে না, স্বাক্ষর করে দে। সকল আনুষ্ঠানিকতা শেষ করে এবার বিদায়ের বেলা। এখনও সায়রার চোখে মুখে হাসির ঝিলিক। সায়রার বাবা ও মা এসে সায়রার হাত শাওনের হাতে তুলে দিয়ে বললেন, বাবা, আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম। আমার মেয়েটাকে ভালো রেখো। কোনো সমস্যা হলে নির্দ্বিধায় আমাদের বলবে। সায়রা বুকটা কেমন যেন করে উঠল। বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে তাদের দুজনের চোখের কোণে অশ্রু জমে আছে। শাওন গম্ভীর কণ্ঠে বলল, চিন্তা করবেন না, আমার জীবন দিয়ে আমি আগলে রাখবো আমার সহধর্মিণীকে। তাকে কোনোদিন কষ্ট পেতে দেব না। শুভ্র শুভার কানে কানে বলল। দেখলে ভাইয়া, এখনই দায়িত্ববান স্বামী হয়ে গেছে। শুভা ধমক দিয়ে উত্তর দিল। চুপ থাক তুই। সায়রা তার বাবা মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, বিশেষ করে সায়রার ভার্সিটির বান্ধবীরা। কিন্তু ঝিনুক একটু অবাক হয়নি, কারণ সে জানতো এমনটাই হবে। তার থেকে ভালো সায়রাকে আর কেউ বা চিনবে। সায়রা ছোট্ট বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে লাগলো। বাবা, মা, আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না। সায়রার বাবা মা অশ্রুসিক্ত হয়ে পড়লেন। মেয়েদের জন্য এই দিনটাই সবচেয়ে কষ্টের। যে ঘরে এতগুলো বছর লালন পালন আর বেড়ে ওঠা, সেই ঘর একদিন ছেড়ে বিদায় নিতে হয়। এটাই যেন জীবনের কঠিনতম মুহূর্ত। শাওন আর সায়রা গাড়ি করে যাচ্ছে। শায়ন স্টিয়ারিংয়ে আর সায়রা পাশের সিটে বসে বাহিরের অন্ধকারের আকাশের দিকে তাকিয়ে আছে। কান্নার কারণে তার শরীরটা বারবার কেঁপে উঠছে। সকলে অন্য গাড়িতে। শুধু শাওন নিজের গাড়ি নিয়ে সায়রাকে সাথে নিয়ে যাচ্ছে। রাত হয়ে এসেছে, আর বাহিরে রাতের আকাশটা আজ যেন অদ্ভুত শান্ত ও সুন্দর। শাওন হঠাৎ বলল, শোনো মেয়ে, তোমাকে এমন স্থির নীরব মানায় না। সায়রা ধীরে ধীরে শাওনের দিকে তাকালো। শাওন তখন ড্যাশবোর্ড থেকে একটা টিস্যু এগিয়ে দিয়ে বলল। চোখ মুছে নাও। একটা বাধ্য মেয়ের মতো চোখ মুছে নিল। এখনো তার মুখে কোনো কথা নেই, শুধু নিস্তব্ধতা। শাওন গাড়িটা সামনে নিয়ে গিয়ে হঠাৎ থামালো। সায়রা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, এখানে কেন থামালেন? শাওন হালকা হেসে উত্তর দিল, একটু নেমে প্রাকৃতিক বাতাস লাগাও শরীরে, ভালো লাগবে। সায়রা বসে আছে একেবারে ফুলে ভরা সাজানো রুমে। বিছানায় ফুল, চারপাশে ফুল, এমনকি দেওয়ালে ঝোলানো শাওনের ছবিগুলোতেও যেন ফুলের ছোঁয়া আছে। লেহেঙ্গা পরা অবস্থাতেই কতক্ষণ ধরে অপেক্ষা করছে সে, অথচ এখনও শাওনের দেখা নেই। হঠাৎই সায়রা দাঁড়িয়ে গেল, রাগে অস্থিরতায় রুমে এদিক সেদিক হাঁটতে লাগলো। মনে মনে নিজেকেই বলল, মনটা চাইতেছে ওই খচ্চর ব্যাটারি টেনে ওই রুমে নিয়ে আসি, তারপর একদম উত্তম মাধ্যম দিই। ঠিক তখনই দরজা খোলার শব্দ শোনা গেল। সায়রা হক চোখে তাকাতেই দেখে শাওন ঢুকছে। সায়রা রাগে ফুঁসতে ফুঁসতে সামনে গিয়ে দাঁড়ালো, কণ্ঠে ঝড় তোলা গলায় বলল, এসে গেলেন? আর 1 মিনিট দেরি হলে কাল নিউজে হেডলাইন হতো, স্বামী দেরিতে বাসর ঘরে ঢোকার কারণে নববধূর হাতে স্বামীর খুন। শাওন ধীর শান্ত গলায় বলল, এসব কি সায়রা?
তুমি কি কখনো বাংলা ছবি দেখনি নাকি? সায়রা ঠোঁট কামড়ে উত্তর দিল। হ্যাঁ দেখেছি, তাই তো ভেবেছিলাম আমি হব শাবানা, কিন্তু কি হলো, শেষমেশ আপনি তো আমাকে শাবনূর বানিয়ে ছাড়লেন। সায়রা কথা শেষ করে গিয়ে বিছানার মাঝখানে বসে পড়ল, মাথায় লম্বা ঘোমটা দিয়ে। শাওন হাঁ করে তাকিয়ে আছে। এসব কি? সায়রা বলল। বোকার মতো দাঁড়িয়ে না থেকে আমার মাথার ঘোমটাটা সরিয়ে আমাকে উদ্ধার করুন। শাওন সায়রার কথায় পাত্তা না দিয়ে বলল। আমি ফ্রেশ হয়ে আসছি, আর তোমার লেহেঙ্গাটা খুলে ফেলো। সায়রা লজ্জা লজ্জা মুখ করে বলল। লেহেঙ্গা খুলে ফেলবো? শাওন কিছুই বুঝলো না, এভাবে লজ্জা পাওয়ার কি আছে। আমি তোমাকে লেহেঙ্গা খুলে অন্য পোশাক পরার কথা বলেছি। শাওন ওয়াশরুমে ঢুকে গেল। সায়রা অবলার মতো তাকিয়ে আছে। এসব কি? তারপর সায়রাও লেহেঙ্গা চেঞ্জ করে লম্বা টপস প্যান্ট পরে নিল। শাওন এসে বলল। সায়রা, এখন ঘুমিয়ে যাও, এখন আমরা দুজনেই টায়ার্ড। শাওন শুয়ে পড়ল, কিন্তু সায়রা এখনো দাঁড়িয়ে আছে। শাওন চেয়ে দেখলো মুখ ফুলিয়ে দাঁড়িয়ে সায়রা। শাওন বলল। এনি প্রবলেম? আমার একটা কাজ আছে। শাওন বলল। কি কাজ? আপনাকেও যেতে হবে, চলুন। শাওন ভ্রু কুঁচকে বলল। যা কাজ করার সকালে হবে, এখন ঘুমাও। সায়রা বলল। সকালে করলে হবে না, এসব কাজ রাতেই করতে হয়। শাওন চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি বলছো কি তুমি? যা বলার সরাসরি বলো। আমরা এখন চুরি করতে যাব। শাওন উঠে সায়রার সামনে দাঁড়ালো, বলল। তুমিও চুরি করো? ছি ছি, শেষ পর্যন্ত চুন্নি বিয়ে করলাম। এত কথা বাদ, এখন চলুন চুরি করতে যাব। যদি না চান তাহলে। শাওন পকেটে হাত ঢুকিয়ে বলল। তাহলে কি করবে? সায়রা একটু অদ্ভুত হাসি দিয়ে বলল। তেমন কিছু না, শুধু চিল্লাতে থাকবো। শাওন বলল। তুমি পাগল হয়েছো? তুমি বুঝতে পারতেছো আজকে চিল্লাতে থাকলে মানুষ কি ভাববে? সায়রা বলল। আমি বুঝেই বলেছি, এবার বলুন আপনি রাজি আছেন কিনা। শাওন কিছুক্ষণ তাকিয়ে রইল। সে বুঝতে পারছে কিছু করার নেই, রাজি তাকে হতেই হবে, না হলে যে পাগল মেয়ে। আচ্ছা ঠিক আছে, কি চুরি করবা? সায়রা মুচকি হেসে বলল। আম। শাওন বলল। তুমি আম গাছ কোথায় দেখলে? আর এখন আমের সিজন না, গাছে আম এখনো হয়নি, বুঝছো? জি না, 1 ডজন। গাড়ি দিয়ে আসার সময় আপনাদের বাড়ির পাশেই যে বাড়িটা, সেই বাড়ির গেটের সাথেই আম গাছ আছে। তুমি না কাঁদতেছিলা? এত কিছু আপনাকে ভাবতে হবে না, এখন চলুন যাই। শাওন আর সায়রা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সায়রা লাফাতে লাফাতে হাঁটছে। শাওন বলল। তুমি ব্যাঙের মতো লাফাচ্ছ কেন? সোজা হয়ে হাঁটো। আমি সোজা হয়ে হাঁটতে পারি না, আপনার কোনো সমস্যা? ও, তুমি যদি প্রতিবন্ধী হও তাহলে সমস্যা নেই। সায়রা রাগে তাকিয়ে রইল। সায়রা বলল। আপনাকে কলেজের একটা কাহিনী শোনাই। শাওন কোনো কথা বলল না। সায়রা শাওনের উত্তরের আশায় না থেকে বলল। কলেজে পড়াকালীন আমি আর ঝিনুক চুরি করতে গিয়েছিলাম। অবশ্য ঝিনুককে আমি জোর করেই নিয়ে গিয়েছিলাম। কলেজের পাশে একটা বাড়ি ছিল, বাড়িতে শুধু একটা মহিলাই থাকতো। তার ছেলে মেয়ে সবাই বিদেশে থাকতো। ঘরের সামনে একটা লিচু গাছ। আমি আর ঝিনুক চুরি করে বাড়িতে ঢুকে লিচু পাড়ছিলাম। তখনই মহিলা দেখে নিয়ে ঝাড়ু দিয়ে দৌড়ে আসে। আমি তল দেওয়াল টপকে বেরিয়ে আসি, কিন্তু ঝিনুক সেখানেই ছিল। পরে মহিলা ঝিনুককে না মেরে ঘরের সব থালা বাসন ধুয়ে তারপর ছেড়েছিল। বলেই সায়রা হাসতে শুরু করলো। শান পকেটে হাত ঢুকিয়ে হাঁটছিল, বলল। বেচারি ঝিনুক। তারা চলে আসে সেই বাড়ির সামনে। সায়রা বলল। দাঁড়ান, এটাই সেই বাড়ি। শাওন দেখলো আম গাছটা গেটের ওপারে। গেটের ওপরে উঠে তারপর আম পাড়তে হবে। শাওন বলল। ভালো বউ আমার, চলো চলে যাই, তোমাকে বাজার থেকে যত মন চাই তত আম কিনে দিব। সায়রা শাওনের মুখ থেকে বউ ডাক শুনে লজ্জা পেল কিনা বোঝা গেল না, বলল। বউ ডেকে লাভ নেই, আমাকে এখনই গাছ থেকে দিতে হবে। শাওন বিড়বিড় করে বলল। হাল্লা গো, কোন ভুলের শাস্তি দিচ্ছ? সায়রা বলল। কিছু বলছেন? না না, কি বলবো, বলছিলাম আমার কপালটা কত ভালো, শান্তশিষ্ট একটা বউ পেলাম। সায়রা মুখ ভেঙচি কাটলো।
শাওন গেট বেয়ে উঠে গেল। শাওনের বুক ধড়ফড় করছে। 2টা আম পেড়ে উপর থেকে নিচে ফেললো। সায়রা তার ধরে নিল। 3য় নাম্বার আম পাড়তে যাবে তখনই ভেতর থেকে কেউ বলছে, এটা কে রে এখানে? বলে লাইট নিয়ে লোকটা এদিকেই আসছে। শাওন বুঝে পাচ্ছে না সে কি করবে। সায়রা বলল, তাড়াতাড়ি নামুন, ধরলে কিন্তু আর রক্ষে থাকবে না। শাওন তাড়াতাড়ি নেমে গেল। ইতিমধ্যে 2জন লোক প্রায় গেটের কাছে। শাওন নামতেই সায়রা শাওনের হাত ধরে দৌড়ে যেতে লাগলো। পেছনে দারোয়ান বলল, এটা কে দাঁড়া বলছিস? কিন্তু ততক্ষণে শাওন সায়রা অনেকটা চলে গেছে। অনেকটা যাওয়ার পর তারা 2জন গিয়ে হাঁটুতে হাত দিয়ে ধম নিতে লাগলো। শাওন সায়রার দিকে তাকালো রাগের দৃষ্টিতে, আর সায়রা দাঁত খিলখিল করে হাসলো। নিচে ড্রয়িং রুমে মোজাম্মেল হোসেন সোফায় হেলান দিয়ে চা খাচ্ছেন, হাতে খোলা খবরের কাগজ। পাশে রান্নাঘর থেকে ভেসে আসছে রেহানা বেগমের কড়াই নেড়েচেড়ে রান্না করার শব্দ। তিনি সকালের নাস্তা তৈরিতে ব্যস্ত। অন্যদিকে শুভা আর শুভ্র প্রতিদিনের মতোই কোনো এক তুচ্ছ বিষয়ে তুমুল ঝগড়ায় লিপ্ত। এটা তাদের নিত্য নতুন ব্যাপার। ঠিক সেই সময় সবার দৃষ্টি চলে গেল সিঁড়ির দিকে। সায়রা নামছে সিঁড়ি বেয়ে ধীর পায়ে, গায়ে হালকা রঙের শাড়ি, মাথার খোলা চুল দুপাশে বেয়ে ঝরে পড়ছে। শাড়ির কুচি এক হাতে ধরে নামছে, তবু পায়ের নিচে বারবার আটকে যাচ্ছিল কাপড়। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে শাড়িটা খুলে যাবে। সবাই অবাক হয়ে তাকিয়েও রইল, আবার অনেকেই মুচকি মুচকি হাসতেও লাগলো। মোজাম্মেল হোসেন একটু হাসি চেপে খবরের কাগজ টেবিলে রেখে উঠে গেলেন নিজের রুমে। শুভ্র এখনো কিছুই বুঝতে পারেনি, মোবাইল কানে নিয়ে ডুবে আছে। শুভা তখন হঠাৎ চোখ বড় বড় করে শুভ্রকে বলল, শুভ্র, তুই ঘরে যা। শুভ্র অবাক হয়ে তাকিয়ে বলল। কেন? এখন আবার কি হলো? শুভা তাড়াহুড়ো করে বলল, তোর হেডফোনটা ঘরে পড়ে আছে, গিয়ে নিয়ে আয়। শুভ্র বিরক্ত মুখে ঘরের দিকে হাঁটলো, আর শুভা তাড়াতাড়ি ছুটে গিয়ে সায়রাকে ধরে দিল নিচে নামতে। যদি ধরতো না এতক্ষণে হয়তো সিঁড়ি ভেঙে গড়াগড়ি খেত সায়রা। শুভা হেসে বলল, ভাবি, এত সুন্দর করে শাড়ি পরা কে শিখালো? আমাকেও একদিন শিখিয়ে দিও। সায়রা ঠোঁট ফুলিয়ে শিশু সুলভ ভঙ্গিতে বলল, বাড়িতে তো মাই পরিয়ে দিতেন, আমি কোনোদিনও একা একা শাড়ি পরিনি। শুভা বলল, কেন? ভাইয়াকে বলতে পারলে না পরিয়ে দিত? এত লজ্জার কি আছে? সায়রা ঠোঁট বাঁকিয়ে উত্তর দিল, তোমার ভাই আবার শাড়ি? 1 নম্বরের আনরোমান্টিক। শেষের কথাটা ফিসফিস করে আসতে বলল সে। ঠিক তখনই সেখানে রেহানা বেগম এসে হাজির হয়ে বললেন, এবার কি শাড়ি ছেড়ে নিচে নেমে এলে? শাড়ি পরতে পারো না এখনো? সায়রা চুপ করে রইল, কিছুই বলল না। রেহানা বেগম একটু হাসি চেপে বললেন, আচ্ছা ঠিক আছে, এসো আমি পরিয়ে দিচ্ছি। তারপর তিনি ধীরে ধীরে সায়রাকে শাড়ি পরিয়ে দিতে লাগলেন। শাড়ি পরানোর সময় সায়রা একটু কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, শাশুমা, আমার শ্বশুরমশাই কি আপনাকে শাড়ি পরিয়ে দিয়েছিলেন বিয়ের পর? রেহানা বেগম ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন, এসব কি আজে বাজে কথা? লজ্জা করছে না এসব প্রশ্ন করতে? একটা মুচকি হেসে বলল, লজ্জা পাওয়ার কি আছে, শুধু বলুন পরিয়ে দিয়েছিলেন তো? রেহানা বেগম মাথা নেড়ে ধীরে বললেন, হ্যাঁ দিয়েছিলাম। আমি শাড়ি পরাতে পারতাম, কিন্তু তবু উনি নিজের হাতে পরিয়ে দিয়েছেন আমাকে। এবার গম্ভীর মুখে বলল, তাহলে আপনার ছেলে এত গম্ভীর আর আনরোমান্টিক কেন? রেহানা বেগম বিরক্ত হয়ে গলা নামিয়ে বললেন, সেটা তোমার স্বামীকে গিয়ে জিজ্ঞাসা করো। রেহানা বেগম শাড়ি পরিয়ে চলে গেলেন আর বললেন, কি মেয়ে রে বাবা, এমন মেয়ে বাপের জন্মেও দেখিনি। সায়রা আর রেহানা বেগম রান্নাঘরে। রেহানা বেগম ব্যস্তভাবে রান্না করছে, আর সায়রা যেন তার ছায়ার মতো পেছন পেছন ঘুরছে। একের পর এক ফালতু কথা বলে যাচ্ছে। রেহানা বেগম যেখানে যাচ্ছেন সায়রাও হুবহু সেই দিকেই যাচ্ছেন। কখনো হাঁড়ি উকি দিয়ে, কখনো লবণ কম বেশি হবে কিনা সেটা নিয়ে বকবক করে। রেহানা বেগম সবজি কাটছিলেন। পেছনে দাঁড়িয়ে সায়রা কৌতূহলী চোখে সব দেখছে। হঠাৎই রেহানা বেগম পেছন ফিরতে ঠাস করে সায়রার মাথায় সাথে ধাক্কা খেলেন। রেহানা বেগম বিরক্তিতে নাক মুখ কুঁচকে উঠলেন, মুখ দিয়ে বের হলো, এই মেয়ে, আমার কাজের মাঝে মাথা গুঁজে আছো কেন? সায়রা চোখ বড় বড় করে নাটকীয় ভঙ্গিতে বলল, হায় হায় শাশুমা, একবার টোকা খেলেই মাথায়। শিং গজাবে, আরেকবার দেন না দেখি শিং দুটো সমান হয় কি না।
বলেই সায়রা হেসে রেহানা বেগমের মাথার সাথে আবার হালকা ধাক্কা দিল। রেহানা বেগম এবার বিরক্তি সামলে হাঁসফাঁস করে বললেন, আল্লাহ বাঁচাও, এই মেয়েটা তো আমাকে পাগল করে ছাড়বে। রেহানা বেগম রান্না করতে করতে বিরক্ত সামলিয়ে বললেন। চা খাবে? সায়রার সাথে সাথে ভ্রু কুঁচকে উত্তর দিল, না, চা খেলে গরম লাগে। তাহলে ঠান্ডা পানি খাবে? রিহানা বেগম আবার জিজ্ঞাসা করলেন। সায়রা গম্ভীর ভঙ্গিতে বলল, না, ঠান্ডা লাগে। রেহানা বেগম বললেন। তাহলে কি এবার আবার মাথাটা খাবে নাকি? সায়রা দাঁত বের করে খিলখিল করে হেসে উঠল, তারপর ধীরে ধীরে মাথা নাড়ল। হ্যাঁ। রেহানা বেগম অবলার মতো তাকিয়ে থাকলো সায়রার দিকে। রেহানা বেগম বললেন, যাও তো, গিয়ে শাওনকে কফিটা দিয়ে এসো। সায়রা হাত জোড়ো করে নাটকীয় ভঙ্গিতে বলল। যথাজ্ঞা শাশুমা। বলেই রান্নাঘরে বসে অনেকক্ষণ ধরে স্পেশাল কফি বানাতে লাগলো। রেহানা বেগম হাঁপ ছেড়ে বললেন, গেছে তো, এবার একটু তাড়াতাড়ি কাজ শেষ করি, তা না হলে আবার এসে মাথা খাওয়া শুরু করে দেবে। এদিকে শাওন তখনও ঘুমোচ্ছে। সায়রা কফির কাপ হাতে শোবার ঘরে ঢুকে মিষ্টি গলায় ডাকলো, ওগো স্বামী, শুনছো? তোমার জন্য কফি নিয়ে আসছি, ওঠো। শাওন হালকা বিরক্ত নিয়ে উঠে বসলো। সায়রা কাপটা তার হাতে দিয়ে বলল, দেখো, তোমার জন্য নিজের হাতে বানানো স্পেশাল কফি। শাওন চুমুক দিতেই হঠাৎ নাক মুখ কুঁচকে গেল। এইসব কি বানিয়েছো? এটা কফি? সায়রা গর্বের ভঙ্গিতে বলল, অফকোর্স, এটা আমার স্পেশাল কফি। শাওন কপালে হাত দিয়ে বলল। কফিতে কি দিয়েছো তুমি? সায়রা নির্দ্বিধায় উত্তর দিল, বেশি কিছু না, পানি, দুধ, কফি পাউডার, চিনি আর জিরা। শাওন চোখ বড় বড় করে তাকালো। জিরা? কফিতে কে জিরা দেয় বলো তো? সায়রা গম্ভীর মুখে বলল, আমার শাশুমা বলেছেন রান্নায় জিরা দিলে স্বাদ বাড়ে, তাই ভাবলাম কফিতেও দিলে টেস্টি হবে। শাওন হাল ছেড়ে মাথা নাড়ালো। কফি কি তোমার কাছে রান্না মনে হলো? সায়রা ঠোঁট ফুলিয়ে বলল, বাদ দেন তো, প্রথমবার কফি বানালাম, একটু তৃপ্তি করে খাওয়ার বদলে শুধু বকাঝকা করছেন। শাওন মুচকি হেসে বলল। তৃপ্তি তো হচ্ছেই, তবে সেটা খাওয়ার না, মরার। ডাইনিং টেবিলে সকলে বসে সকালে নাস্তা করছে, রুটি, ডিম আর চা, সবই সাজানো। শুভ্র হঠাৎ মুখ গম্ভীর করে বলল, জি। গতকাল পাশের বাড়ির নাকি চোর ঢুকেছিল। সায়রা আর শাওন চমকে তাকালো। শুভা কৌতূহলী হয়ে বলল, কি চুরি করেছে? শুভ্র মুখ টিপে হাসতে হাসতে বলল, তেমন কিছু না, শুধু গাছের অর্ধেক আম নাকি চুরি করে নিয়ে গেছে। শাওন আর সায়রা একসাথে মুখ চাওয়াচাওয়ি করলো। মনে মনে দুজনে একই চিন্তা। দুইটা আম চুরি করে নিয়ে আসছে, আর এখন গল্প হয়েছে গাছের অর্ধেক আম। শুভ্র আবার বলল, শুনেছি চোরগুলো নাকি আমাদের বাড়ির দিকে আসছিল। ভাইয়া, তুমি কিছু দেখোনি? শাওন মুখ বাঁকিয়ে গম্ভীর সুরে বলল। আমি কি দারোয়ান নাকি যে চোর পাহারা দেব? মোজাম্মেল হোসেন আফসোসের ন্যায় বলল, আমেরও তো অভাব পড়েছে যে আমও আজকাল চুরি করতে হয়। শাওন কপালে হাত দিল আর শুভা সায়রা হেসে টেবিলে কাঁপিয়ে দিল। রেহানা বেগম বিরক্ত হয়ে বললেন, চুপ করো তো সবাই, সকালে নাস্তার টেবিলে তোমাদের নাটকের মঞ্চ তৈরি হয় মনে হয়। কিন্তু সায়রা দুষ্টুমি করে বলল, শাশুমা, নাটক তো শুরু হয়েছে চোর দিয়ে, এখন হিরো আসবে আর খলনায়ক ধরবে। সবাই আবার খিলখিল করে হেসে উঠল। খাওয়া দাওয়া শেষ করে শুভ্র, সায়রা আর শুভা একসাথে বসে লুডো খেলছে। তিনজনই সমান বয়সের মতো হাসাহাসি করে দারুণ মজা করছে। অথচ শুভা বিয়েতে রাজি ছিল না। হলুদ গুঁড়োর শরবতের কাহিনী এখনও সকলে মনে রেখেছে। সায়রা শাড়ি পরে লুডো খেলতে গিয়ে বারবার বিরক্ত হচ্ছিল। যতই রেহানা বেগম সুন্দর করে পরিয়ে দিক না কেন, সায়রা মনে হচ্ছিল শাড়ি একদম ঝামেলার পোশাক। রেহানা বেগম বিষয়টা টের পেয়ে বললেন, সায়রা, যাও গিয়ে শাড়ি চেঞ্জ করে অন্য কিছু পরে আসো। সায়রা বিড়বিড় করে বলল, মহিলা গম্ভীর হলেও কেয়ারিং আছে, আমার জামাইয়ের থেকেও কেয়ারিং। আর ওই বেটা খাওয়া দাওয়া করে ঘরে গেল, একবারও আসলো না। এই ভেবে সায়রা রুমে ঢুকতেই হঠাৎ কেউ তার হাত ধরে দেওয়ালে চেপে ধরলো। প্রথমে সায়রা ভয়ে চোখ বড় বড় করলো, কিন্তু তারপরই বুঝলো সায়ন। সায়রা গলা শুকিয়ে গেল, হালকা গিলল। শাওন হেসে বলল, কি বউ, প্রথম দিনই দেবর ননদের সাথে লুডো খেলায় মশগুল? এই অদম স্বামীর দিকে একবারও তাকালে না?
সায়রা চোখ পাকিয়ে বলল। কই, একবারও তো ডাক দেননি। শাওন ঠোঁটে দুষ্টুমি হাসি এনে আরও কাছে ঝুঁকলো। কে বললো ডাক দেইনি? তুমি তো খেলার মধ্যেই ছিলে। এবার শাওন এত কাছে এলো যে দুজনের মাঝে সামান্য ফাঁক জায়গা ছাড়া আর কিছুই নেই। সায়রার হাঁটু কাঁপছে, অথচ এমন হওয়ার কথা নয়। সায়রার শরীরে কেমন শিহরণ জেগে উঠছে। এতটা কাছে এই প্রথম তারা। শাওন গাঢ় পুরুষালী কণ্ঠে বলল। বিয়ে করেছি অথচ ভালো করে হাতটাও ধরতে পারলাম না। প্রথম রাতেই আমাকে চুরি করতে বেরোতে হলো। সায়রা চোখে নামিয়ে বলল। কারণ কিন্তু শাওন ছাড়ল না, বরং আরও দৃঢ়ভাবে ধরে রাখলো। সায়রা বুঝলো শাওনের মতলব মোটেও সোজা না। তাড়াহুড়ো করে বলল। ছাড়ো, শাড়িটা চেঞ্জ করে আসছি। এক টানে হাত ছাড়িয়ে ওয়াশরুমে ঢুকে গেল। শাওন হেসে মাথা নাড়ল। অনেকক্ষণ কেটে গেল, তবুও সায়রা বের হচ্ছে না। শাওন মুচকি হেসে বুঝে গেল সে আসছে না ইচ্ছে করেই। অবশেষে ধীরে ধীরে দরজা খুলে বের হলো সায়রা। মনে মনে প্ল্যান, এক দৌড়ে রুম থেকে বেরিয়ে লুডোর টেবিলে ফিরে যাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে শাওনের কণ্ঠ। দাঁড়াও। শাওন সামনে এসে দাঁড়ালো। কোথায় যাচ্ছ? সায়রা চোখ কচলাতে কচলাতে বলল। নিচে, খেলাটা স্টপ করে এসেছি। শাওন গম্ভীর মুখে বলল। তাতে কি বউ? তোমার ওই অদম স্বামীকে একটু টাইম দাও। যেমন করে বিয়ের জন্য পাগল হয়েছিলে, তেমন করে স্বামীর জন্য একবার পাগল হও না। সায়রা ভেঙচি কেটে বলল। আমি বিয়ে পাগলি হতে পারি, কিন্তু স্বামী পাগলি না। শাওন অদ্ভুত হেসে ধীরে ধীরে এক পা এগোতে লাগলো, আর সায়রা পেছোতে লাগলো। চোখে মুখে টানাটানি উত্তেজনা। ঠিক তখনই রুমে ঢুকে পড়ল শুভা। ভাবি, খেলবে না? আসো। শাওন একদম জমে গেল, আর সায়রা হাঁপ ছেড়ে বাঁচল। শুভা দরজা ঠেলে ঢুকে মুচকি হেসে বলল। আমি কি ভুল টাইমে চলে আসলাম? সরি। সায়রার সঙ্গে সঙ্গে এগিয়ে গেল শুভার, হাসি মুখে বলল। না না, একদম ঠিক টাইমে আসছো, চলো যাই। তারপর পেছন দিয়ে তাকিয়ে শাওনের দিকে চোখ ছোট করে তাকালো। মুচকি হেসে জিহ্বা বের করে দিল, আর কোনো পাত্তা না দিয়েই শুভাকে নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। শাওন এক জায়গায় দাঁড়িয়ে রইল, ঠোঁট বাঁকা করে মাথা নেড়ে নিজেই বিড়বিড় করে বলল। কিরে শাওন, দেখে শুনেই তো বিয়ে করেছিস, এবার বুঝ মজা। শাওন অনেকক্ষণ ধরে রুমে একা বসে আছে, কিন্তু সায়রা আসার নামই নেই। দেওয়ালে ঝোলানো ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত প্রায় 12টা। হঠাৎ নিচ থেকে ভেসে আসছে খিলখিল হাসির শব্দ। নিচে তাকাতেই দেখলো সায়রা আর শোভা সোফায় বসে কার্টুন দেখছে। শাওন চোখ কুঁচকে বিড়বিড় করলো। এই বয়সেও কেউ কার্টুন দেখে? সে রাগে গর্জে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। বুকের উপর 2 হাত রেখে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। কিন্তু এদিকে সায়রা আর শোভা যেন অন্য জগতের মানুষ, হাসি থামছেই না। শাওন এবার রাগী গলায় বলল। কি সমস্যা তোদের? এই রাত বিরাতে পেতনির মতো হাসছিস কেন? শাওনের কণ্ঠ শুনে শোভা আটকে উঠল, মাথা নিচু করে চুপচাপ বসে রইল। কিন্তু সায়রা সরু চোখে শাওনের দিকে তাকিয়ে রইল, যেন মুখে লিখে রেখেছে, তুমি কিছুই করতে পারবে না। শাওন এবার এগিয়ে গিয়ে রিমোটটা ছিনিয়ে নিল। টিভি বন্ধ করে দিয়ে শোভাকে বলল। যা গিয়ে ঘুমা। শোভা আর কিছু না বলে ধীর পায়ে রুমে চলে গেল। এখন সোফায় একা বসা সায়রা। শাওন গিয়ে তার সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল। কি সমস্যা তোমার? তোমার যে কপাল পোড়া হলেও একটা জামাই আছে, সেই খবর রাখো। সায়রা ঠোঁট বাঁকিয়ে বলল। কপাল পোড়া জামাই দিয়ে আমার কি কাজ? শাওনের ভেতরে রাগ গলে নরম হয়ে গেল। গলা নিচু করে শান্তভাবে বলল। চলো রুমে চলো। সায়রা মাথা নেড়ে দৃঢ় গলায় বলল। না, যাবো না রুমে। আপনার মতলব ভালো না, সকাল থেকেই খেয়াল করছি। শাওন এবার দাঁত চেপে রাগী গলায় বলল। আমার খুব রাগ হচ্ছে সায়রা, চলো রুমে ঘুমাবো। সায়রা গলা উঁচু করে উত্তর দিল। না, আমি থাকবো না আপনার সাথে। শাওন এবার একদম চুপচাপ হয়ে তার সামনে এসে সায়রার দুটো হাত ধরে বসে পড়ল। দু চোখে গম্ভীর দৃষ্টি, ঠোঁটে অদ্ভুত হাসি। তারপর হঠাৎ নাটকীয় ভঙ্গিতে গলা পরিষ্কার করে গান ধরল। ও বউ, তুমি কি আমায় ভালোবাসো না? ও বউ, কেন আমার কাছে আসো না? হো গো বউ, চলো ঝগড়া মারামারি ভুলে যাই তাড়াতাড়ি। ইতনি গুস্সা কিউ? কেন এত বকাঝকা? হামাই একটু বুঝো। শোনো না, আই লাভ ইউ ও বউ। গান শেষ হতেই সায়রা প্রথমে হাঁ করে তাকিয়ে রইল, তারপর হঠাৎ করে খিলখিল করে হেসে উঠল। মুখে হাত চাপা দিয়ে বলল। হাই আল্লাহ,
আমার জামাইয়ের মাথা খারাপ হয়ে গেছে নাকি? শাওন মুখ গম্ভীর করে ভ্রু কুঁচকে বলল। হ্যাঁ হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে তোমার জন্য। সায়রা এবার লজ্জায় পেয়ে মাথা নিচু করে ফেলল। ঠোঁটের কোণে লুকানো হাসি, কিন্তু চোখে মুখে খুশি স্পষ্ট। শাওন আর কোনো কথা না বলে হঠাৎ করেই ঝটকা মেরে সায়রাকে সোজা কোলে তুলে নিল। সায়রা চমকে উঠল, তার শরীরটা যেন হঠাৎ বিদ্যুতের মতো কেঁপে উঠল। আহ, কি করছেন আপনি? আমাকে নামান। সাইরা হাত পা ছুটতে লাগলো, মুখ লাল হয়ে উঠেছে। কিন্তু শাওনের ঠোঁটে দুষ্টু হাসি ঝুলিয়ে বলল। এখন আর নামানো হবে না বউ, আজকে তুমি আমার কোলে সেফ। সায়রা ঠোঁট কামড়ে রাখলো, বুকের ভেতর ধকধক শব্দ কানে বাজছে। শাওনের চোখের দিকে তাকাতেও পারছে না। শাওন ফিসফিস করে কানে বলল। তুমি জানো আজ পর্যন্ত আমি তোমাকে ঠিকমতো ছুতেও পারিনি, অথচ তুমি আমার বউ। সায়রার শরীর হালকা কেঁপে উঠল, শ্বাস ভারী হয়ে এলো। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু কোনো শব্দ বের হলো না। অনেকগুলো দিন পার হয়ে গেল সায়রার এই বাড়িতে সংসার করার। সংসার বললে হয়তো ভুল হবে, আসলে পুরো ব্যাপারটা দুষ্টামি আর খুনসুটি দিয়েই ভরা। তবুও আশ্চর্যের বিষয়, এই বাড়ির মানুষগুলো যেন অন্যরকম। সবাই কত ভালোবাসে সায়রাকে, আর সায়রাও তার মিষ্টি স্বভাব আর দুষ্টুমির মধ্যে খুব সহজেই সবার আপন হয়ে গেছে। আগে তো শুধু শুভা, শুভ্র আর সায়রা এই তিনজন মিলে এই দুষ্টামি করত, কিন্তু এখন তো বয়স্কদেরও ছাড় দিচ্ছে না সে। পুরো বাড়িটাই যেন মাথায় তুলে রেখেছে এই এক মেয়ে। সেদিন রাতে ঠিক হলো সবাই মিলে হরর মুভি দেখা হবে। শাওন অফিসে ফিরতে রাত হবে বলেছে। শুভ্র তার এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গেছে। তার টিভির সামনে বসে রইল রেহানা বেগম, মোজাম্মেল সাহেব, শুভা আর অবশ্যই সায়রা। মুভি শুরু হলো, চারজন একসাথে বসে মুভি দেখছে। তবে অন্যদের চোখে ভয় থাকলেও সায়রার চোখে মুখে শুধু বিরক্তি। আরে, কি মুভি এটা? একটুও তো ভয় নেই। সায়রা মুখ ভার করে বলে। রেহানা বেগম হেসে বললেন। যাও গিয়ে লাইট অফ করে দিয়ে আসো, তাহলে ভয়টা আসবে। শুভা তাড়াতাড়ি মাথা নাড়িয়ে বলল, না আম্মু, ভয় লাগে আমার। রেহানা বেগম সাথে সাথেই ধমক দিয়ে বললেন। চুপ করো চিমড়ি। অজ্ঞত সায়রা উঠে গিয়ে ড্রয়িং রুমে লাইট অফ করে এলো। সঙ্গে সঙ্গে ঘরটা আধো অন্ধকার হয়ে গেল। শুধু টিভির আলোয় এখনো সবার মুখ দেখা যাচ্ছে, আর দেওয়ালে দেওয়ালে অদ্ভুত ছায়া খেলছে। মুভির ভৌতিক সাউন্ড বেড়ে গেল, বাতাসও যেন ভারী হয়ে উঠল। সবাই মন দিয়ে টিভির দিকে তাকিয়ে আছে, কিন্তু হঠাৎ তখনই টিভিতে ভয়ঙ্কর দৃশ্য ভেসে উঠল। সায়রার শুকনো ঢোক গিলল, ভয় করছে, তবুও কারো কাছে ধরা যাবে না, সে ভয় পাচ্ছে। এটা কিছুতেই বোঝা চলবে না। সে একবার মোজাম্মেলের দিকে তাকালো, উনি তো ঘুমিয়েই পড়েছেন সোফায় বসে। রেহানা বেগম এক দৃষ্টিতে তাকিয়ে আছেন টিভির পর্দায়, আর শুভা হাঁটু মুখ একসাথে গুটিয়ে বসে চোখ বড় বড় করে তাকিয়ে আছে পর্দার দিকে। অজ্ঞত সায়রা আবারও মনোযোগ দিল টিভিতে। ঠিক সেই মুহূর্তে তার কাঁধে পড়ল এক ঠান্ডা স্পর্শ। সায়রা ধীরে ধীরে পেছনে তাকাতেই দেখে এক লম্বা কালো ছায়া দাঁড়িয়ে, অথচ তো ঘরে তারা চারজন ছাড়া আর কেউ নেই। মুহূর্তের মধ্যেই সায়রার শরীর অবশ হয়ে গেল। তারপর হঠাৎ করে জোরে চিৎকার করে সোজা গিয়ে উঠে পড়ল রেহানা বেগমের কাঁধে। চমকে গিয়ে মোজাম্মেল ঘুম থেকে জেগে উঠলেন, দেখেন সায়রা দুই হাত দিয়ে আঁকড়ে ধরে বসে আছে রেহানা বেগমের কাঁধে। সায়রা মুখ চেপে আছে রেহানার চুলের ভেতর, সায়রার শরীর কাঁপছে। এমন দৃশ্য দেখে শুভা কিছুই না বুঝে নিজেই চিৎকার করে কান বন্ধ করে দিল। রেহানা বেগম এবার চিৎকার করে উঠলেন, এই মেয়ে, নামো, আমার ঘাট থেকে ঘাড় ভেঙে দিল। হঠাৎ ঝটকা দিয়ে ড্রয়িং রুমের লাইট জ্বলে উঠল। সায়রা ধীরে ধীরে চোখ খুলে নিচে তাকালো। সে সত্যিই রেহানা বেগমের কাঁধে চড়ে বসে আছে। লজ্জায় তাড়াতাড়ি জিভে কামড় দিল, তারপর নামতে গিয়ে একরকম গড়াগড়ি খেয়ে নামলো। রেহানা বেগম বিরক্ত হয়ে বললেন, এতই যদি ভয় পাও, তাহলে মুভি দেখতে বসেছো কেন? সবাই তখন অবাক হয়ে তাকালো পেছনের দিকে। সেখানে দাঁড়িয়ে আছে শাওন, হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছে। সারা এক নিমেষেই বোধগম্য হয়ে গেল পেছন থেকে যে তাকে ভয় দেখিয়েছে সে আর কেউ নয়, শাওন। রাগে ফুঁসতে ফুঁসতে সায়রা ছুটে গিয়ে দাঁড়ালো শাওনের সামনে। শাওন মুখে হাসি নিয়ে বলল, এত ভয়? কথা শেষ করার আগেই ঠাস করে সরাসরি শাওনের নাকে এক ঘুষি বসায় সায়রা। শাওন ব্যথায় নাক চেপে চোখ বন্ধ করে ফেলল। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল। রেহানা বেগম চিৎকার করে বললেন, এসব কি? সায়রা, শাওনকে মারছো কেন?
সায়রা দাঁত খিচিয়ে বলল, শাশুমা, আমি যে আপনার কাঁধে উঠলাম, আপনি ব্যথা পান নাই? রেহানা বেগম গম্ভীর মুখে বললেন। পেয়েছি তো বটেই, ঘাড় বোধহয় ভেঙে গিয়েছে। সায়রা এবার গর্জে উঠল। হ্যাঁ, সেই ব্যথা পাওয়ার আসল কারণ হলো আপনার এই ছেলে। ওই আমাকে ভয় দেখিয়েছে পিছন থেকে, তাই আমার এমন অবস্থা হলো। রেহানা বেগম এবার রাগী দৃষ্টিতে তাকালেন শাওনের দিকে, তার উপর সায়রাকে বলে উঠলেন, আসতে দিলে কেন? আরেকটু জোরে দিতে, নাকটাও ফাটিয়ে দাও বদমাইশটার। শাওন হতভম্ব হয়ে ভেতরে ভেতরে বলল, কি দিন দেখছি, নিজের মাও আমার পক্ষে নেই। নিজেরা ভূতের ভয় পাই, পরে দোষ হয় আমার। সবাই নিজ নিজ রুমে চলে গেছে। সায়রা শাওনের নাকে বরফ লাগিয়ে দিচ্ছে, আর শাওন বারবার ব্যথায় চোখ বন্ধ করে নিচ্ছে। বউ গো, তোমার হাতে এত শক্তি, আমার নাকটা তুমি অচল করে দিলে গো বউ। এখন আমার নাক যদি কিছু হয়ে যায়, তাহলে সকলে তোমাকে নাক ছাড়া লোকের বউ ডাকবে। সায়রা নিচু গলায় বলল, কি দরকার ছিল আমাকে এভাবে ভয় দেখানো? আমি তো ভেবেছিলাম তুমি মনে হয় ভয়ে আমাকে জড়িয়ে ধরবে, তা না করে আমার মায়ের কাছে উঠে গেলে। বাহ রে আমার রোমান্টিক বউ, বাহ। সায়রা তাকিয়ে আছে লোকটার দিকে। শ্যামলা চেহারার নাকটা কেমন লাল হয়ে গেছে। সায়রা বলল, আচ্ছা, এখন জড়িয়ে ধরি। বলেই সায়রা জড়িয়ে ধরতে গেলে আবারও শাওনের নাক আর সায়রার কপাল অ্যাক্সিডেন্ট করে। সায়রার চোখ মুখে কুচকে বলে, আল্লাহ, আবারও ব্যথা পাইছে আমার জামাইটা। বলে হাত দিয়ে আবারও স্পর্শ করলো শাওনের নাক। সায়রার স্পর্শে আবারও ব্যথায় শিহরিত শাওন। শাওন এবার জোরে চিৎকার দিল। শাওন বসা থেকে সোজা পড়ে গেল বিছানায়। শাওন চোখ বন্ধ করার আগে বলল, আল্লাহ গো, এক নারীর হাতে পুরুষ নির্যাতিত হচ্ছে, এই লজ্জা আমি কই রাখবো? এর চেয়ে ভালো আমাকে তোমার কাছে নিয়ে যাও। শাওনের বাড়ির সবাই এখন হাসপাতালে। ডাক্তারের কেবিনের বাইরে উৎকণ্ঠায় অপেক্ষা করছে সবাই। ভেতরে সায়রাকে পরীক্ষা করছেন ডাক্তার। আজ সকালের ঘটনা, হঠাৎ করে সায়রা ফ্লোরে লুটিয়ে পড়ে। যে মেয়েটা কিনা সারাক্ষণ দুষ্টুমি করে, হাসি ঠাট্টায় বাড়ি মাথায় তোলে, সেই মেয়েটাই কয়েকদিন ধরে চুপচাপ হয়ে গেছে। না খাওয়া, না দুষ্টুমি, সারাদিন শুধু বিছানায় শুয়ে থাকে। কিন্তু আজকের ঘটনাটা সবাইকে একেবারে হতবাক করে দিল। পাগলের মতো ছুটে সবাই সায়রাকে হাসপাতালে নিয়ে এসেছে। 6 মাস হলো শাওন আর সায়রার বিয়ে। এই 6 মাসেই সায়রা তার দুষ্টুমি, মিষ্টি স্বভাব আর নির্দোষ হাসি দিয়ে বাড়ির সবাইকে আপন করে নিয়েছে। কেবিনের বাইরে বসে রেহানা বেগম কাঁদতে কাঁদতে বারবার বলছে, আমার বৌমাটার কি হয়ে গেল গো আল্লাহ গো। প্রথমে যতই রাগ করতাম দুষ্টুমির জন্য, এখন তো আমার মুখে সারা নাম ছাড়া আর কোনো নামের কথা আসেই না। আমার বুকটা ফাঁকা হয়ে যায় যদি কিছু হয়ে যায়। ডাক্তার এবার সবাইকে কেবিনে ডাকলেন। সায়রা শান্তভাবে বসে আছে চেয়ারে। শাওন এগিয়ে গিয়ে তার হাত ধরলো। চোখে মুখে শুধু উৎকণ্ঠা। রেহানা বেগম ব্যাকুল কণ্ঠে বলল, ডাক্তার, আমার বৌমার কি হয়েছে? ডাক্তার হালকা হাসি দিয়ে বললেন, শান্ত হন, খুশি সংবাদ আছে। রেহানা বেগম তেলে বেগুনে জ্বলে উঠলেন। ফাজলামো করেন নাকি? আমার বৌমা অসুস্থ হয়ে লুটিয়ে পড়েছে আর আপনি খুশির কথা বলছেন? ডাক্তার এবার গম্ভীর অথচ আনন্দের সুরে বললেন, আপনাদের বৌমা মা হতে চলেছে। কথাটা শুনে মুহূর্তের জন্য সবাই হাঁ করে তাকিয়ে রইল সায়রার দিকে। সায়রা লাজুকভাবে মাথা নিচু করে মুচকি হাসলো। শাওনের বুঝতে একটু সময় লাগলো, কিন্তু যখন উপলব্ধি করলো যে সে বাবা হতে চলেছে, সাথে সাথে খুশিতে চিৎকার করে উঠল। কি বললেন ডাক্তার, আমি বাবা হব? বলে সায়রাকে কোলে তুলে ঘোরাতে লাগলো। সায়রা লজ্জায় মুখ লুকিয়ে ফেলে শাওনের কাঁধে, আর সবাই আনন্দে হাততালি দিয়ে উঠল। রেহানা বেগম কেঁদে ফেললেন খুশিতে, বললেন, আল্লাহ রহমত, আমার বৌমা আমাকে দাদি বানাবে। রেহানা বেগম হঠাৎ করে রেগে গেলেন। শাওনের দিকে তাকিয়ে তিনি তেড়ে গিয়ে বললেন, এই নামা, বৌমাকে কোন আক্কেলে গরম নাই নাকি তোর? সবাই থমকে গেল। রেহানা বেগম এরকম রাগের কথা সাধারণত বলেন না। শাওনের মুখটা হঠাৎ ছোট হয়ে গেল। গম্ভীর কণ্ঠে বলল, কেন মা, কি হলো? রেহানা বেগম কপাল চাপড়াতে চাপড়াতে বললেন, তুই যে সায়রাকে কোলে নিয়ে পাগলের মতন ঘুরছিস, এখন যদি হোঁচট খেয়ে পড়ে যায়, আমার বৌমাটা যদি আবার মাথা ঘুরে লুটিয়ে পড়ে, তখন কি হবে? সবার মুখ এবার ভাব ফুটে উঠল।
সবাই বুঝতে পারলো রেহানা বেগম রাগ করেননি, আসলে চিন্তায় এতটা কঠিন হয়ে উঠেছেন। শাওন মুচকি হেসে তার মায়ের দিকে তাকালো, আর সায়রা উঠে গিয়ে জড়িয়ে ধরল শাশুড়িকে। রেহানা বেগম স্নেহভরা কণ্ঠে বললেন, আজ আমি মহা খুশি, আমার সোনার বৌমা আমাকে দাদু বানাবে। এর চেয়ে বড় খুশি আর কি কিছু হতে পারে? তারপর চোখের জল মুছে আবার হাসলে। শুভ্র, এখনই যা, বাজার থেকে অনেক মিষ্টি আন। পুরো এলাকায় যেন একজনও লোকও বাকি না থাকে, সবাইকে খাওয়াতে হবে। শুভ্র খুশিতে দৌড় দিয়ে বেরিয়ে গেল, আর ঘরে যেন আনন্দের স্রোত বইতে শুরু করলো। সায়রা লজ্জায় মাথা নিচু করে আছে, শাওন তাকে গোপনে দেখছে, আর রেহানা বেগম চারিদিকে খুশির কথা ছড়িয়ে দিচ্ছেন। সায়রা ড্রয়িং রুমের সোফায় বসে আচার খাচ্ছে। সামনের প্লেটে সাজানো কয়েক রকমের আচার, আম, জলপাই, তেঁতুল, কুল। এক একটা থেকে একটু একটু করে খেয়ে আবারও মুখ কুচকাচ্ছে। রান্নাঘরে রেহানা বেগম ব্যস্ত, কিন্তু কাজের ফাঁকে বারবার ছুটে আসছেন সায়রার কাছে। কিছু লাগবে নাকি মা? পানি দেবো? আর একটু নুন লাগবে। মনে হয় পারলে তিনি সারাদিন সায়রার পাশে বসে থাকতেন। শুধু রেহানা বেগম নন, একবার শাওনের বাবাও এসে বলেছে, কি খাবে বৌমা? একবার শুভা এসে বলেছে, ভাবি, টক লাগতেছে। একবার শুভ্র দৌড়ে আসে, আমি এনে দিই, তুমি ওঠো না। আর শাওন তো আছেই, দিনের শতবার কল দেয়। কি করছো? কেমন লাগছে? কিছু লাগবে? সায়রা এত যত্নে একেবারে অবাক হয়ে গেছে। ঠিক তখনই দরজা দিয়ে ভেতরে আসছে কেউ। সায়রা টের পেল, মুখ তুলে তাকাতেই দেখলো ঝিনুক। সাথে সাথে সায়রার মুখে ঝলমলে হাসি ফুটে উঠল। সে উঠতে চাইলে আনন্দে, কিন্তু ঝিনুক হাত দিয়ে ঠেকিয়ে দিল। না না, বসে থাক, তুই উঠলেই তো লাফ দিবি। এ কথায় দুজনেই হেসে উঠল। তারপর ঝিনুক এগিয়ে এসে সায়রাকে শক্ত করে জড়িয়ে ধরল। সায়রা আর ঝিনুক গল্পে মশগুল। এরই মাঝে রেহানা বেগম এসে দুজনের সামনে চা আর নাস্তা রেখে গেলেন। ঝিনুক কাপ হাতে নিয়ে হঠাৎ বলল, শুভ্র কোথায়? সায়রা সাথে সাথে ভ্রু নাচিয়ে বলল। হুম, সবই জানি। ঝিনুক মুখ নিচু করে হেসে ফেলল। সায়রা আবার বলল, তুই যে শুভ্রর সাথে প্রেম করছিস, কই বলিসনি তো? ঝিনুক একটু অপরাধ স্বরে বলল, আজকেই বলতাম। সায়রা হালকা রাগী কণ্ঠে বলল, তুই না বললে কি হবে? আমার দেবর তোকে প্রপোজ করার আগেই আমাকে সব বলেছে, আমার কথা মতোই তোকে প্রপোজ করেছে। ঠিক তখনই দরজা দিয়ে শুভ্র ঢুকলো। ঝিনুককে দেখে শুভ্র মুচকি হেসে থেমে গেল। দুজন দুজনে চোখে চোখ রাখলো। সায়রা একবার শুভ্রকে দেখে আবার ঝিনুককে দেখে, তারপর গলা কাকারিতে বলল, ভেবেছিলাম আমি শুধু বিয়ে পাগলি, এখন দেখি আমার ছোঁয়ায় আশেপাশের মানুষজনও বিয়ে পাগলি হয়ে যাচ্ছে। ঝিনুক মুখ ফুলিয়ে বলল, একদমই না, আমি তোর মতো বিয়ে পারি না, বুঝলি? আমার বিয়েই ভালো লাগে না। শুভ্রর সাথে সাথে নাটকীয় ভঙ্গিতে বলল, মানে তুমি আমাকে বিয়ে করাবে না? আমার সাথে শুধু টাইম পাস করছো? ঝিনুক তাড়াতাড়ি মাথা নাড়িয়ে এমা, না না, এমন বলিনি। বলল। তখনই আবার রেহানা বেগম চলে এলেন সেখানে। সবার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন। কি নিয়ে এত কথা হচ্ছে? সায়রা এবার খুশির মুখে হেসে বলল, শাশু মা, আপনার ছোট ছেলেকে বিয়ে কবে করাবেন? সাথে সাথে শুভ্র আর ঝিনুক হাঁ করে তাকিয়ে রইল সায়রার দিকে। দুজনের মুখে ভয়, এখন সায়রা কি করে বসে। রেহানা বেগম অবাক হয়ে বললেন, কেন করব না? মেয়ে দেখে যদি পছন্দ হয় একেবারেই করিয়ে দেব। সায়রা আর দেরি না করে বলল। মেয়ে তো দেখা হয়ে গেছে শাশুমা। ঝিনুক তখনই প্রাণপণে মাথা নাড়িয়ে ইশারা করছে। না, দয়া করে কিছু বলিস না। কিন্তু সায়রা তাতে কান দিল না। রেহানা বেগমও কৌতূহলী চোখে তাকিয়ে আছে সায়রার দিকে। সায়রা এবার গলা খাকারে দিয়ে গম্ভীর তার ভঙ্গিতে বলল, আপনার সামনেই তো আছে শাশুমা, আপনার ছোট ছেলে আর শান্তশিষ্ট ভদ্র মেয়ে ঝিনুক, তারা প্রেম করে। কথাটা শোনা মাত্রই শুভ্র হঠাৎ উঠে দৌড়ে নিজের রুমে ঢুকে গেল। রেহানা বেগম ধীর পায়ে গিয়ে ঝিনুকের সামনে দাঁড়ালেন। দাঁড়াও। ভয়ে কেঁপে উঠল, কাঁপা কাঁপা পায়ে দাঁড়িয়ে গেল। রেহানা বেগম আবার বলল, এসব কবে থেকে শুরু হলো? ঝিনুক কাঁপা গলায় বলল, কয়দিন হলো? তার গলা যেন শুকিয়ে যাচ্ছিল। হঠাৎই রেহানা বেগম মুচকি হেসে বললেন, তুমি তো খুব মিষ্টি মেয়ে। যাক, আমার ছোট ছেলেটাও এবার মাথায় একটু বুদ্ধি হয়েছে মনে হয়। তোমার বাবার নম্বরটা দিয়ে যেও, কেমন?
ঝিনুকের মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। সায়রা পাশে বসে হো হো করে হাসি থামাতে পারছিল না। রান্নাঘরে রান্না করছে সায়রা আর ঝিনুক। দুজনেরই ভিন্ন ভিন্ন ব্যস্ততা, একজন রান্নায় আরেকজন কেবল দুষ্টামিতেই। ঝিনুক রুটি বেলার কাজে মন দিচ্ছে আর সায়রা আটার গুঁড়ার মধ্যে আঙুল ঘোরাচ্ছে। ঝিনুক বিরক্ত হয়ে বলল, সমস্যা কি? ঠিক করে দাঁড়িয়ে থাকতে পারিস না নাকি? সায়রা মুখ ফুলিয়ে বলল, কেন? তুই দেখতে পাচ্ছিস না আমি যে কাজ করছি? ঝিনুক সায়রার দিকে তাকাতেই অবাক হয়ে গেল। সায়রা পুরো মুখ ভর্তি আটার গুঁড়ো। ভ্রু কুচকে ঝিনুক বলল, রুটি বানাচ্ছি আমি, তোর মুখে আটা কেন? সায়রা হেসে উত্তর দিল, বুঝিস না, এখন যদি কেউ রান্নাঘরে ঢোকে তখন আমাকে দেখেই বলবে বাড়ির বড় বউ রান্নায় কত কাজের। ঝিনুক চুপ করে রুটি বানাতে লাগলো, কিন্তু সায়রা আর সুযোগ ছাড়লো না। এক চিমটে গুঁড়া নিয়ে ঝিনুকের গালেও মাখিয়ে দিল। ঝিনুক এবার রেখে দাঁত খিচিয়ে বলল, তুই এমন একটা লাথি খাইবি, সায়রার বাচ্চা? সায়রা গম্ভীর ভঙ্গিতে গলা খাকারি দিয়ে বলল, ভুলে যাস না আমি তোর বড় যা, সম্মান কর শালি। ঝিনুক দীর্ঘশ্বাস ফেলে বলল, আল্লাহ, তোর এই জ্বালাতন কতদিন সহ্য করতে হবে কে জানে? সায়রা চোখ টিপে উত্তর দিল, সারা জীবন। ঝিনুক বিরক্ত স্বরে বলল, তা তো করতেই হবে। জীবনের সবচেয়ে বড় ভুল করলাম। ভাবছিলাম তুই বিয়ে হয়ে গেলে এই বোধ হয় একটা পাগলের হাত থেকে মুক্তি পেলাম। তখন কি জানতাম আবার সেই পাগলির কাছে ফিরে আসতে হবে। সায়রা ভ্রু কুচকে জবাব দিল, জি, আমার দেবরকে বিয়ে করার সময় কথাটা মনে রাখা উচিত ছিল। এদিকে ঝিনুক বিরক্ত হয়ে বারবার গাঢ় চুল সরাচ্ছে। চুলগুলো এসে চোখে মুখে ঢেকে দিচ্ছে। ঝিনুক বলল, সায়রা, আমার চুলগুলো বেঁধে দে। সায়রা দুষ্টু হেসে বলল, দেবর সাহেবকে ডাক দিব নাকি? ঝিনুক লজ্জায় লাল হয়ে বলল, তোকে যা বললাম তাই কর। সায়রা দুষ্টামিতে কখনোই ঝিনুক রাগ করে না, বরং আনন্দ উপভোগ করে। এমনকি বাড়ির সবাই, ড্রয়িং রুমে বাড়ির সবাই বসা, রেহানা বেগম, মোজাম্মেল, শুভ্র এবং শাওন সবাই গল্প করছে। হঠাৎ দোতলা থেকে কিছু একটা আওয়াজ হলো। সাথে সাথে সবার মুখের রং পাল্টে গেছে। একজন আরেকজনের দিকে তাকিয়ে রইল। তারপরে শাওন উঠে দৌড়ে গেল উপরে, সাথে শুভ্র। রেহানা বেগমের বয়স হয়েছে, তবুও তিনি গেলেন ছেলেদের পেছনে। শাওন দৌড়ে গিয়ে সোজা ঢুকলো তার রুমে ঢুকে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকলো। সামনে তাকিয়ে দেখলো মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে সুনয়না, শাওনের একমাত্র প্রাণ, বাড়ির সকলের চোখের মণি। মাত্রই ঘুম থেকে উঠেছে। শাওন কাছে যেতে যেতে বলল, আমার রাজকন্যা উঠে পড়েছে। শোনোই না, কোমরে হাত দিয়ে মুখ ফুলিয়ে বলল, একদম আমার কাছে আসবে না পাপ্পা, আমাকে একা রুমে রেখে কোথায় গিয়েছিলে? পর মুহূর্তে এসে হাজির হলো রেহানা বেগম এবং শুভ্র। শাওন বলল, আমার রাজকন্যা তো ঘুমিয়েছিল তাই। ঠিক আছে, সরি। কেমন? রেহানা বেগম নাতনির কাছে গিয়ে কোলে তুলে নিয়ে কপালে চুমু খেয়ে বলল, আমরা সকলেই সরি, আর কখনো একা রেখে এক পাও যাব না। সুনয়না এবার শুভ্রর দিকে তাকালো, বড়দের মতো মুখ করে বলল, তার তো এদিকে আসো। শুভ্র মাথা নিচু করে বলল, জি জনাব, বলুন। আমার জন্য চকলেট নেছো? এটা কিভাবে ভুলবো বলো? অবশ্যই এনেছি। সুনয়না বয়স মাত্র 3.5 বছর, তবে এই বয়সেও একদম বুড়ি যাকে বলে, বড়দের মতো আচরণ করে। এখন মেয়েটার চোখগুলো নীল রঙা, তাই তার নাম রাখা হয়েছে সুনয়না। গায়ের রং ধবধবে সাদা। ড্রয়িং রুমে খেলা করছে শুভা আর সুনয়না। দুজনের মাঝে যেন বেশ বন্ধুত্ব গড়ে উঠেছে। বাড়িতে অন্য কোনো বাচ্চা না থাকায় সারাদিন সুনয়নার শুভার সাথেই খেলে। শুভাকে সুনয়নার সুন্দরী বলে ডাকে। হঠাৎ সুনয়না শুভাকে ডেকে বলে, আচ্ছা সুন্দরী, আমি যখন জন্মেছিলাম তখন কি হয়েছিল? শুভা মুচকি হেসে সুনয়নাকে কোলে নিয়ে সোফায় বসলো। সে নরম স্বরে বলল, তুমি যেদিন জন্মেছিলে সেদিন তোমার পাপা খুব কান্না করেছিল। সুনয়না ভ্রু কুচকে মুখ ফুটিয়ে বলল, কি? আমি পৃথিবীতে প্রথম আসলাম আর আমার পাপ্পা খুশি না হয়ে কান্না করলো? তার মানে পাপ্পা খুশি ছিল না? শুভা দ্রুত মাথা নাড়িয়ে বলল, আরে না না, সবাই তখন অনেক খুশি ছিল,
কিন্তু তুমি যখন মাম্মার পেটে থেকে দুষ্টুমি করে বক্সিং করছিলে তখন মাম্মা খুব ব্যথা পেত আর কাঁদতো। সেই ব্যথা দেখে তোমার পাপাও কেঁদেছিল। সুনয়না কিছুক্ষণ চুপ থেকে ছোট্ট করে বলল, মানে আমি মাম্মাকে ব্যথা দিয়েছিলাম? এই বলে সুনয়না মুখ গম্ভীর করে উঠে গেল সুভার পাশ থেকে, সোজা চলে গেল রান্নাঘরে। সেখানে সায়রা রান্না করছে। সে মিষ্টি গলায় ডাক দিল, পাপ। সায়রা মেয়ের কণ্ঠ শুনে পেছনে তাকালো, কাছে এসে হাঁটু গেড়ে বসে আদর করে বলল, কি হয়েছে আমার সোনামণি? সুনয়না ভ্রু কুঁচকে লাজুক গলায় বলল, সরি। সায়রা অবাক হয়ে হেসে জিজ্ঞাসা করলো, সরি কেন বলছে আমার বাবু? সুনয়না গম্ভীর গলায় উত্তর দিল, সুন্দরী বলেছে আমি আগে পেটে থাকতে তোমাকে ব্যথা দিয়েছি। সায়রা হাসি মুখে মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলল, এখন সরি বললে কি হবে? একটা কাজ করো, তোমার পেটে আমি ঢুকে যাই, তারপর তোমাকেও একটু ব্যথা দিই, তাহলেই সমান সমান। সুনয়নার সাথে সাথে নিজের জামা তুলতে তুলতে বলল, আসো মাম্মা, ঢুকে পড়ো। সুনয়নাকে দেখে সায়রা আর ঝিনুক দুজনেই হেসে উঠল। ঝিনুক মজা করে বলল, সায়রা, তোর মেয়েও দেখি তোর মতো পাগলি হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া করে সকলে একসাথে বসলো। কি সুন্দর একটা পরিবার, সবাই মুগ্ধ হয় তাদের সম্পর্ক দেখে। পাড়া প্রতিবেশী অনেকে আবার হিংসাও করে, অনেকে আবার অন্যের সুখ সহ্য হয় না। প্রতিদিন তারা দুপুরে খাওয়া দাওয়ার পর একসাথে বসে হাসি মজার আড্ডা করবে। কিন্তু আজ রেহানা বেগম গম্ভীর মুখে বসা, সবাই তাকিয়ে আছে অবাক হয়ে। রেহানা বেগম প্রতিদিন সবার আগে শুরু করবে আর দুষ্টুমিতে শেষ করবে সায়রা। সায়রা এবার বলল, শাশুমা, আপনার মুখে কি পিঠার জন্য চাল ভিজিয়ে রেখেছে? কিন্তু সমস্যা নেই, ভালোই লাগছে আমাদের সুনয়নার মতো। সকলেই সায়রার কথায় হাসলো, শুধুমাত্র রেহানা বেগম ছাড়া। সুনয়না এবার মুখ ফুলিয়ে বলল, মাম্মা বলেছে আমাকে কেন তুলনা দিচ্ছ? রেহানা বেগম এবার মুখ খুললেন, বললেন, আমি রাগ করেছি। সায়রা রসিকতার স্বরে বলল, শাশুমা, কি হয়েছে? আমার শ্বশুর মশাই কি কিছু বলেছে নাকি? রেহানা বেগম আবার রাগী কণ্ঠে বলল। সবাই থামো, আমি একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। সায়রা থেমে গেছে। রেহানা বেগম বলল, সায়রা, তোমার সমস্যা কি? সকাল থেকে দেখছি তুমি কোনো দুষ্টুমি করছো না কেন? শাওন বলল, কেন মা, সায়রা আজ একটু চুপ আছে, আমরা তো খুব শান্তিতেই আছি। রেহানা বেগম ধমক দিয়ে বলল, এই চুপ করো তো সায়রা, দুষ্টুমি আমার ঔষধে পরিণত হয়েছে। ও দুষ্টুমি না করলে আমার শরীর খারাপ লাগে। ঝিনুক এবার বলল, মা, তুমি মনে হয় আজকে রান্নাঘরের কাহিনী দেখো নাই, তাই এসব বলছো। রান্নাঘরে তোমার বৌমা আমাকে জ্বালিয়ে মেরেছে। সুনয়নার সকলের মাঝে দাঁড়িয়ে গেল, বলল, না দাদু, এটা আমি মানতে পারলাম না। আমি দুষ্টুমি করব, এটা আমার দুষ্টুমি করার বয়স। মাম্মা কেন করবে? এতে কি আমাকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে না? শাওন সুনয়নাকে কাছে টেনে বলল, একদম ঠিক বলেছে আমার রাজকন্যা। আমার রাজকন্যা একমাত্র দুষ্টমি করার অধিকার রাখে। সায়রা এবার কাঁদো কাঁদো মুখ করে বলল, দেখলেন শাশুমা, আমাকে এই বাড়ির কেউ গুরুত্ব দেয় না, একমাত্র আপনি ছাড়া। সবাই আমাকে মিষ্টি ছাড়া মধু মনে করে। ঝিনুক ভ্রু কুচকে বলল, এটা আবার কি নতুন কথা? মিষ্টি ছাড়া মধু আবার কি? সায়রা শুরু করেছে তার কামাল, সবাই মিলে হাসছে। শুধু ভ্রু কুচকে তাকিয়ে আছে শাওন আর সুনয়না। সুনয়নার হিংসে হচ্ছে, তাকে দেখে কেন তার মাম্মা দুষ্টুমি করবে। পাপ্পা, আমি সিদ্ধান্ত নিয়ে আসছি থানায় গিয়ে শিশুলীল ডাক্তারের মামলা করব, বুঝলে? মেয়ের কথা শুনে শাওন ভ্রু কুচকে বলল, তোমাকে কে নির্যাতন করলো? তোমার কি মনে হচ্ছে না আমি নির্যাতিত হচ্ছি? দেখো দেখো, এবারে সবচেয়ে সদস্য হলাম আমি, আর বাইরে সবাই আমাকে লিখে তোমার বউকে নিয়ে পড়ে আসছে। শাওন মাথা নাড়িয়ে বলল, ঠিক বলেছ, আমাকেও যেতে হবে পুরুষ নির্যাতনের মামলা করতে। সুনয়না কিছুক্ষণ চিন্তায় মগ্ন থেকে বলল,
আচ্ছা পাপা, দুষ্টুমি করলে কি সবাই ভালোবাসে? সবাই ভালোবাসে কিনা জানি না, তবে আমাদের বাড়িতে বাসে। সুনয়না গম্ভীর নিঃশ্বাস নিয়ে বলল, পাপা, মামা এত দুষ্টুমি কিভাবে করে আমি বুঝি না। তোমার আম্মা তো বিয়ে পাগলি, তাই এত দুষ্টামি করে। না ঠোঁট উল্টিয়ে বলল, তোরে আমিও বিয়ে পাগলি হব।